Good morning, students. I am KG and you are watching right now KGC Education YouTube channel. ওকে, এখানে আমরা দেখো কেজিসিতে আমরা কি করছি, এক এক করে স্টেপ বাই স্টেপ মাধ্যমিকের অঙ্কর যে বইটা আছে সেই বইয়ের প্রত্যেকটা উদাহরণ এবং প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা এবং তার ডিটেল, একদম খুবই ডিটেল ব্যাখ্যা, যাকে বলে একদম পোস্টমর্টম করে দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে দেখো, তুমিও জানো আমিও জানি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা 7 মাস শেষ করে দিয়েছি মাধ্যমিক 2025-2026 শিক্ষাবর্ষের। তো এর পরে যে 4-5 মাস কি 6 মাস আছে আমাদের হাতে, যতটুকুই টাইম আছে, অ্যাকচুয়ালি আগস্ট থেকে আমরা জানুয়ারি পর্যন্তও যদি ধরি, তবুও আমাদের কাছে যেটুকু টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করব বেশিরভাগ পোর্শন খুব ভালোভাবে কভার করা এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে করে নিয়ে যাওয়া, যার কারণে আমরা কি পরীক্ষায় একদম খুব সুনিশ্চিতভাবে নাম্বার তুলতে পারবো ক্লাস 10-এর জন্য। তো 2025-26 শিক্ষাবর্ষের আমরা শুরু করতাম, অ্যাকচুয়ালি আমাদের শুরু করা ছিল, টাইম আমাদের অলওয়েজ থাকে উইন্টার সিজনে, বাট তোমাদের কিছু কিছু স্টুডেন্ট এমন আছো যাদেরকে একটু টাইম দিতে হয়, তার জন্য আমরা কি করেছি, এই উইন্টার সিজনটাকে একটু আমরা ফরওয়ার্ডের দিকে নিয়ে এসেছি। তাই আগস্ট থেকে আমাদের এই সিজনটা স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আগস্টও এখন পড়েনি, তার আগে আমি ক্লাস স্টার্ট করার জন্য রেডি হয়ে গেছি। দেখো, তার কারণটা হচ্ছে তোমাদেরকে টাইম দেওয়া। জানুয়ারি যদি ফেব্রুয়ারি পর্যন্তও দাও তবু খুবই ভালো, ফেব্রুয়ারি দেওয়ার দরকার নেই, জানুয়ারি পর্যন্ত যথেষ্ট টাইম হবে আমাদের কাছে কমপ্লিট করার জন্য। এক এক দিন আমাদের ক্লাস একটু লম্বা হতে পারে, বড় হতে পারে, বাট ট্রাস্ট মি, খুব সুন্দরভাবে ম্যাথামেটিক্স ক্লিয়ার হবে। তো ক্লাস 10 2025-2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষাবর্ষের গণিত প্রকাশ, একটা বই আছে গণিত প্রকাশ, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড আমাদেরকে দিয়ে থেকেছে। ওকে, তো যে বইটা আমাদেরকে দিয়ে আছে সেই বইয়ের নাম হচ্ছে গণিত প্রকাশ। প্রথম চ্যাপ্টার কি হবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকেই আমরা স্টার্ট করব এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা ধরবো, প্রত্যেকটা পেজ আমরা ধরবো, 1 নম্বর পেজ থেকে স্টার্ট হবে, লাস্ট পর্যন্ত যাব। যতটা আমাদেরকে পরিশ্রম করার দরকার আমরা করব তার জন্য। তোমরা যদি রেডি থাকো তাহলে আমার সঙ্গে একসাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং খুব ভালো নাম্বারও পেয়ে যাব। তো দেখো, এখানে লিখে রাখি ক্লাস 10, ক্লাস 10। ঠিক আছে, মাধ্যমিক শিক্ষাবর্ষের আমরা প্রায় 7 মাস যেমন তেমন করে শেষ করেছি। এইটুকু, এর পরে যেটুকু আছে এটাকে আমাদেরকে একটু কাভার করে চলতে হবে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, ফ্রি, একদম টেনশন ফ্রি। তারপর কি করবে, তোমরা আর্টসে যাবে, কেউ কেউ সায়েন্সে যাবে, তোমাদের তখন রাস্তা আলাদা হয়ে যাবে, আমাদের থেকে আরও আলাদা হবে। কেউ নার্সিংয়ে যাবে, বা অনেক অনেক ডিফারেন্স ওয়ে আছে, যে ওয়েতে তোমরা আস্তে আস্তে হাঁটা চলা শুরু করবে। তার আগে আমাদের যে কমন ওয়ে সেটা হচ্ছে মাধ্যমিকের গেট। তো মাধ্যমিকের গেটের মাধ্যমিকের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট যে সাবজেক্ট সেইটাকে বলা হচ্ছে ম্যাথামেটিক্স। আরও সাবজেক্ট আছে টাফ মনে হয়, কিন্তু অতটাও কঠিন নয়। অনলি ম্যাথামেটিক্স একটা ভাস্ট সাবজেক্ট, তার জন্য এটা একটু টাফও হয়ে যায়, আর বুঝতেও অনেক জটিলতার সামনা আমাদেরকে করতে হয়। ওকে, মানে মোকাবিলা করতে হয় অ্যাকচুয়ালি আর কি। তো চলো, আজকে আমরা প্রথম ক্লাসেই ইন্ট্রো কমপ্লিট, ইন্ট্রোর পর আমরা ক্লাসে ঢুকে যাই। তো দেখো, অনেক চ্যাপ্টারই এই বইয়ের মধ্যে আছে। মোটামুটি আমাদের কাছে 26টা চ্যাপ্টার আছে, 26টা, 26। ঠিক আছে, প্রত্যেকটাকে টাইম দিতে গেলে অনেক টাইম লাগবে।
টাইম আমরা দেবো, কারণ আমাদের কাছে যথেষ্ট টাইম আছে। যদি তুমি আমার মতো করে আমার সাথে সাথে আমার সমান্তরালে ভেসে যেতে পারো তাহলে তোমার সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। বাট যদি কোথাও মিস করেছো, ঠিক আছে, তো দেখো প্রথম চ্যাপ্টার আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়ালি এটাকে ইংলিশে লেখা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। ওকে, ওটা পরে লিখবো আমরা। আগে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আন্ডারে প্রথম পেজ, একদম পেজ নাম্বার 1 লেখা আছে, সেই পেজ থেকে আমরা স্টার্ট করব। ওকে, এই আমার কাছে বই আছে, আমি এই বই অনুযায়ী সমস্ত কিছু ক্লিয়ার করব। 1 নম্বর পেজ, 1 নম্বর কোশ্চেনের আগেও কিছু একটা লেখা আছে, দেখো, আজ রবিবার আমরা আজকে ধ্রুবদের বাগানে খেলতে পারবো না। এই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব, কারণ আমাদেরকে এই পয়েন্টটাও জানা উচিত যে কেন আমরা খেলতে পারছি না। ঠিক আছে, আজ ওদের বাগান পরিষ্কার করা হবে, কারণ আমরা পেয়েছি ওদের বাগান পরিষ্কার করা হবে, এবং বাগানের নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নেওয়া হবে। ওকে, ভালো জিনিস, নারকেল আছে বাগানে, তাহলে নারকেল গাছ থেকে আমরা কি করব, নারকেলও পাড়বো কিছু, বাগান পরিষ্কারের সাথে সাথে। এরপরে আমরা আসি 1 নম্বরে, কিছু একটা বক্তব্য বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, বক্তব্য। অঙ্কটাকে অঙ্কের মতো নেওয়ার দরকার নেই, অঙ্কটাকে সিম্পল সাধারণভাবে নিজের জীবনের সাথে কানেক্ট করো। ঠিক আছে, কিছু একটা বক্তব্য বলে দেওয়া আছে। কি বক্তব্য বলেছে, বলেছে যে ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল প্রতিটি গাছ থেকে তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। এই পয়েন্টটা আমরা একটু আলোচনা করব। ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রত্যেকটি নারকেল গাছ থেকে কতগুলো করে পারবো, যত নারকেল গাছ আছে সেই সংখ্যাটা প্লাস 1। যদি আমরা দেখি ধ্রুবদের বাগানে 11টা নারকেল গাছ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি বাগানে 11টা নারকেল গাছ থাকে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, যটা খুশি থাকতে পারে, আমি যদি ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি ধরে নেওয়ার কাজ হচ্ছে, 11টা যদি নারকেল গাছ থাকে প্রতিটা নারকেল গাছ থেকে আমরা কটা করে পারবো, একটা এক্সট্রা করে পারবো। মানে দেখো, প্রথম গাছ থেকে আমরা কটা নারকেল পারবো, 11টা প্লাস 1টা, কটা হচ্ছে টোটাল, 12টা হচ্ছে। দ্বিতীয় গাছ থেকে আমরা কটা নারকেল পাচ্ছি, 11টা প্লাস 1টা, প্রতি গাছ থেকে সেম সংখ্যক নারকেল পাচ্ছি। থার্ড 11 প্লাস 1 12টা, প্রত্যেকটা গাছ থেকে আমরা কটা করে পাবো, 11 প্লাস 1। আমার সাথে টাইম দাও একটু, বুঝতে সুবিধা হবে। অযথা তুমি যদি এটা স্কিপ করে বেরিয়ে চলে যাও যে এই 3টা 4টা করে লিখছি, বুঝতে অসুবিধা হবে। তো থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কি হচ্ছে। লেখার কারণও আছে, 11 প্লাস 1, কটা নারকেল পাড়া হচ্ছে এই গাছ থেকেও, 12টা। পরের গাছ থেকে 11 প্লাস 1 কটা পেয়েছি, সেম টু সেম 12টাই পেয়েছি। তার পরের গাছ থেকে কটা পাবো, 11 প্লাস 1 12টা। তার পরের গাছ থেকে 11 প্লাস 1 12টা। তার পরের গাছ থেকে কটা পাচ্ছি, 11 প্লাস 1, টোটাল 11টা গাছ আমি ধরে নিয়েছি আর কি, 12টা। আর 12টা করে আমরা নারকেল পাড়ছি প্রত্যেকটা গাছ থেকে। কেউ 10টাও ধরতে পারো, 12টা। ঠিক আছে, আমরা দেখো 11টা গাছ আছে, আর প্রত্যেকটা গাছ থেকে কটা, একটা করে বেশি করে নারকেল পাচ্ছি, একটা করে বেশি, যত গাছ আছে তার থেকে একটা করে বেশি। এটা আমাদেরকে শর্তে বলা আছে। টোটাল আমরা কটা করে নারকেল পেয়েছি, 12টা করে নারকেল পেয়েছি একটা গাছ থেকে। তো আমরা সমস্ত বাগান থেকে যখন বেরোবো তখন আমরা কিছু নারকেল নিয়ে বেরাবো। কতগুলি নারকেল নিয়ে বেরাবো,
এই যে যত নারকেল এখানে পাড়া হয়েছে প্রত্যেকটি এতগুলি নারকেল আমরা নিয়ে বেরাবো। দেখো যখন আমরা একটা গাছ থেকে 12টা করে নারকেল পাড়ছি, একটা প্রথম গাছে 12টা নারকেল পেড়েছি, তো নারকেলের সংখ্যা কত হবে? আমাদের কাছে আছে 12টা। যখন দুটো গাছ থেকে 12টা করে নারকেল পেড়েছি তখন আমাদের নারকেলের সংখ্যা কত হবে? 12 গুণিত 2 সমান 24টা। যখন আমরা তিনটা গাছ থেকে এরকম 12টা করে নারকেল পাড়ছি, 3 বারং কটা হচ্ছে 36টা। কিভাবে হচ্ছে দেখো, দেখো প্রথম গাছ থেকে নারকেল পেড়েছি 12টা হয়েছে, কলমের দিকে হাত দেখো। দ্বিতীয় দুটো গাছ থেকে যখন আমরা 12টা করে পারবো, এই একটা, এই যে 12টা পেড়েছিলাম আবার 12টা পেড়েছি, দুটো গাছ থেকে 12টা 12টা কত হচ্ছে? যোগ করলে 24টা। যখন তিনটে গাছ আমরা দেখছি তখন কটা নারকেল পাড়ছি? 12 প্লাস 12 প্লাস 12, মানে 12 গুণিত 3 বার, তার মানে 36টা নারকেল পাড়া হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো যদি এরকম 4টা গাছ থেকে নারকেল পাড়ি তখন আবার 4 গুণিত 12, ঠিক আছে, 48টা। এই রকম করে 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 যখন আমরা 11 নম্বর গাছ থেকেও সমস্ত নারকেল পেড়ে নেব 12টা করে, তখন আমাদের কাছে নারকেলের সংখ্যা কত হবে? 11 গুণিত 12, 132টা। ওকে, এ আমাদের টোটাল নারকেলের সংখ্যা। দেখো 11টা যদি গাছ থাকে, টোটাল গাছের সংখ্যা যদি 11টা হয় এবং প্রত্যেকটার থেকে একটা করে বেশি নারকেল পাড়া হয়, তখন আমরা দেখতে পাচ্ছি নারকেল কটা পাবো আমরা? টোটাল 11টা গুণিত 12 সমান কটা? 132টা নারকেল। এই 132টা নারকেল আমরা পেয়ে যাব। কখন পাবো? যখন গাছের সংখ্যা 11টা থাকবে আর প্রত্যেকটা থেকে একটা করে এক্সট্রা নারকেল পাড়া হবে। এরপর দেখো গাছের সংখ্যা কত এখন পর্যন্ত প্রথম স্টেপে বলা হয়নি, আমরা ধরেছি 11টা। গাছের সংখ্যা কেউ 3টাও ধরে থাকতে পারো, কেউ 4টা ধরেও করেছো, কেউ 8টা ধরেও করেছো। এরপর সেকেন্ড পয়েন্ট আমরা দেখব। সেকেন্ড পয়েন্টে বলেছি ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো। তো টোটাল 132টি নারকেল পাড়া হয়েছে। আমার অ্যান্সারেও দেখো 11টা যদি গাছ থাকতো, আমার বাগানে যদি ধ্রুবদের বাগানে যদি 11টা গাছ থাকতো আর প্রত্যেকটা থেকে একটা করে বেশি নারকেল পাড়া হতো, 132টাই হতো। তার মানে কি, আমার যে শর্ত দিয়েছে সেই শর্তকে ফিল আপ করছে কি? 11টা গাছ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, বেসিক খুবই সাধারণ আইডিয়া। ঠিক আছে, এরপর দেখো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? সংখ্যা অনুযায়ী আমরা শর্ত পূরণ করতে পারি। বাট এমন কিছু শর্ত দিল যেখানে তুমি তোমার ধরাছোঁয়ার বাইরে সংখ্যা চলে এলো, তখন কি করবে? তখন তোমাকে কিছু একটা ধরতে হবে। সেটা কি ধরবে সেইটাই আমরা আলোচনা করব। যদি ধরো আমি কটা ধরেছি, ধরি, লিখে দিই, হ্যাঁ, ধরি 11টি গাছ ছিল এবং প্রত্যেকটি গাছ থেকে কটা করে পাড়া হয়েছে? 11টা প্লাস একটা নারকেল, টোটাল কটা? 12টা নারকেল প্রত্যেকটা গাছ থেকে পাড়া হয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা যদি আমার না ম্যাচ করতো তখন তখন আমার এই 11টা গাছ নিয়ে ক্যালকুলেশন ভুল হয়ে যেত। তখন আমরা তাহলে কি করব? আমরা এমন একটা সংখ্যা জানবো যেটা আমরা অজ্ঞাত সংখ্যা, মানে যেটার কোনো মান আমাদের জানা নেই, কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওই মানটা পেয়ে যাব ওই শর্ত অনুযায়ী, অ্যাকচুয়ালি শর্ত অনুযায়ী। তো আমরা যদি এক্সটি গাছ ধ্রুবদের বাগানে লাগিয়ে দিতাম, মানে থাকতো আর কি 11টার জায়গায়, 11টা আমি দেখছি 132টা মিলে গেছে, আমার অঙ্কও ঠিকঠাক হয়েছে। যদি না মিলতো তখন আমার হতাশ হয়ে যেতাম। তার জন্য আমরা কি করি? এইরকম কিছু একটা ধরে নিই। ঠিক আছে, তো এক্স একটা আমরা কি ধরলাম? গাছ, 11টি গাছ লাগানো আছে, তাহলে গাছের সংখ্যা 11টি এবং প্রত্যেকটা থেকে পাড়া নারকেল এর সংখ্যা কটা? জটা গাছ আছে প্লাস একটা করে, দেখো প্রত্যেকটাতেই জটা গাছ আছে প্লাস একটা করে, 11টা গাছ আছে, 11 প্লাস একটা করে। ঠিক আছে, সেই রকম প্রত্যেকটা গাছ থেকে এক্স প্লাস একটা করে নারকেল পাড়া হলো। সেম টু সেম দেখো এই যে 11, এটা নারকেলের গাছের সংখ্যা ধরেছি না, তো গাছের সংখ্যা কত? এক্স। যদি আমরা এক্স লিখতাম গাছের জায়গায়,
এবং গুণ করতাম কাকে দিয়ে, নারকেলের সংখ্যা যতগুলো আছে এক্স প্লাস ওয়ান। এক্স 11-র জায়গায় তাহলে কি হলো, গাছের জায়গায় যেমন গাছ আছে গাছের সংখ্যা 11টা ধরেছিলাম, এখানে গাছের সংখ্যা এক্সটি ধরেছি, তো এক্স লিখলাম গাছের সংখ্যার জায়গায়, আর নারকেলের জায়গায় কি লিখলাম তার থেকে একটা বেশি, এটা সমান 132। এই হচ্ছে একটা ক্যালকুলেশন পার্ট। এরপর আমরা কি করব, গুণ করব। গুণ করার নিয়মটা দেখো, প্রথমত আমরা এটা থেকে এটাকে গুণ করব, প্লাস 1 নম্বর স্টেপ, প্লাস এটাকে এটার সাথে গুণ করব, নাম্বার 2 স্টেপ। ওকে, তো চলো গুণ করে দেখা যাক কত হয়। এইদিকে লিখছি, হ্যাঁ, এক্স এর সাথে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার হয়। যেমন ধরো 2 এর সাথে যদি আমরা 2 এর গুণ করি কত হয়, 2 এর স্কোয়ার হয়, এর মানে হচ্ছে 4। 3 এর সাথে যদি আমরা 3 এর গুণ করি তখন কত হবে, 3 এর স্কোয়ার হবে, যার মান হবে 9। 4 এর সাথে যদি আমরা 4 এর গুণ করি তখন কত হবে, 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। সেই রকম এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তো এক্স এর সাথে এক্স এর গুণ করে পেয়েছি এক্স স্কোয়ার। এরপর সেকেন্ড পয়েন্ট কি, এক্স এর সাথে একের গুণ করতে হবে, প্লাস দিয়ে কত করতে হবে, এক্স এর সাথে একের গুণ। দেখো কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা যদি 10কে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ওই যে সংখ্যাটাকে গুণ করা হলো সেই সংখ্যাটাই চলে আসে। 1 দ্বারা যদি আমরা 15কে গুণ করি তাহলে আমাদের কত আসবে, 15। 1 দ্বারা যদি 799কে গুণ করা হয় তখন অ্যান্সার 799, 799 ওইটাই আসবে। সেই রকম 1 দ্বারা যখন এক্সকে গুণ করা হবে তখন অ্যান্সার কত আসবে, এক্সই চলে আসবে। এইটাই তো এসে বসে যাচ্ছে, এটাই এসে বসে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 1 দ্বারা যখন এক্সকে গুণ করা হবে তখন আমরা কি পাবো, এক্স। ঠিক আছে, এই দিকের গুণ কমপ্লিট, সমান দিলাম, এরপরে 132 এই দিকে লেখা আছে। 132 সমানের ওই দিকে আছে। সমানের কিছু বৈশিষ্ট্য আছে, সমানের বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো যদি এই দিকে কোনো সংখ্যা প্লাস বা মাইনাসে থাকে তখন ওই প্লাসটা এই দিকে যাবে মাইনাস হিসেবে, মাইনাসটা এই দিকে যাবে কি হিসেবে, প্লাস হিসেবে। আবার ঘুরপথে যখন এই দিক থেকে এই দিকে আসবে তখনও সেম ঘটনা ঘটবে, মাইনাসটা প্লাস হিসেবে আসবে, প্লাসটা মাইনাস হিসেবে আসবে। ঠিক আছে, তো আমরা দেখো এখানে 132 কোনো সংখ্যা লেখা আছে 715, ধরো কোনো একটা সংখ্যা লেখা আছে 715, এর মানে কি, সব সময় জানবে এর মানে প্লাস 715, সামনের দিকে 715, নট পেছনের দিকে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 132, 132 শুধু লেখা আছে মানে এর আগের সাইনটা অলওয়েজ কি হবে, প্লাস। তো প্লাস সাইন যখন এই দিকে আনবো সমানের অপোজিট দিকে, প্লাস সাইন অপোজিট দিকে আনবো তার মানে কত হবে, মাইনাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স যেমন আছে লিখবো, প্লাস সাইনটা যখন এই দিকে আনবো তখন কি হবে, মাইনাস 132 সমান এই দিকের যা ছিল সেই দিকে চলে এসছে। এরপর আমার পড়ে থাকবে 0, কিছুই নেই, শূন্য। বোঝা গেছে? দেখো এইটা একটা আমরা সমীকরণ পেলাম। এই সমীকরণটা কেমন দেখো, স্কয়ার হিসেবে আছে, আর এখানে দেখো একটাই ধরা আছে যেটাকে বলা হচ্ছে এক্স। এক্স একটা ধরা আছে, ওয়াই একটা ধরা আছে, এইরকম কিন্তু নয়, আমরা শুধুমাত্র এক্স একটাকেই ধরেছি। আর এই যে এক্স এক্স আমরা এতক্ষণ ধরে বলছি, এই এক্সটাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি। দেখো রাশি যদি আমরা দেখতে যাই, রাশি রাশি হবে আমাদের দু প্রকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট একটা আর একটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলরাশি এবং কনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে ধ্রুবক রাশি। ওকে, আচ্ছা এইখানে লিখার দরকার নেই, এটা আমি অন্য কিছু দেখব, এইখানে একটু কাজ আছে। তো দেখো কনস্ট্যান্ট বলতে যে সমস্ত পার্টগুলো, যেমন আমরা দেখি 10, তোমার কাছে 10 টাকার নোট আছে তার মানে 10 টাকারই আছে, 12 টাকার নোট আছে মানে 12 টাকায় আছে। তোমার কাছে ধরো এক্স টাকা আছে, যদি বলে দিই তোমার কাছে এক্স টাকা আছে, এক্সটা কত তুমি পকেটে হাত দিলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা শর্ত সাপেক্ষ, বাট এটা তুমি একদম ফিক্সড পয়েন্টে ফিক্সড রেটে আমি দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি। কনস্ট্যান্ট মানে স্থির থাকবে একদম, এর ভ্যালু 10 আছে মানে তোমার কাছে 10 টাকায় আছে। আর এক্স আছে মানে তোমার পকেটে 10ও থাকতে পারে, মা কিছু দিয়েছে 12ও থাকতে পারো, বাবার পকেটে মেরেছো আরও 5 টাকা বেড়েও যেতে পারে। ঠিক আছে, 12 × 5 কত হয়, 17। তাহলে দেখো ভ্যারিয়েবল হচ্ছে এক্স,
তো এই ভেরিয়েবলটাকেই বলা হচ্ছে চলরাশি। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি তোমরা প্রথমের একদম হেডলাইন পড়ো তখন আমরা কি দেখতে পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল মানে একটি চল দ্বারা তৈরি। এই যে ভেরিয়েবল এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যেগুলো আমরা আগে ধরি। মানে ধরো তোমার কাছে কিছু টাকা আছে, ধরো আমার মায়ের বয়স এত, ধরো তুমি 30 কিলোমিটার/আওয়ার বেগে মোটরসাইকেল চালাচ্ছ, ঠিক আছে। এই যে যে ধরার ব্যাপার, এইগুলোকে বলা হচ্ছে আমরা ভেরিয়েবল বলবো বা চলরাশি বলবো, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, এক চল, এক চল বিশিষ্ট মানে সিঙ্গেল, তাই তো, সিঙ্গেল ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল। ওকে, বানান যদি ভুল হয়ে থাকে বানান তোমরা ঠিকঠাক করে দেখবে। VARIABLE, আমার তো ভুল হওয়ার কথা নয়, এখন পর্যন্ত হয়নি। VARIABLE হওয়া উচিত নয়, এইটাই বানান। একচল বিশিষ্ট মানে সিঙ্গেল ভেরিয়েবল। আচ্ছা, বিশিষ্ট মানে একচল বিশিষ্ট, সিঙ্গেল ভেরিয়েবল, এক্স দ্বারা, এক্স একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল দ্বারাই তৈরি বা একটি চলরাশি দ্বারা তৈরি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত, ঘাত, ঘাত আর দ্বি মানে দুই, ঠিক আছে। ঘাত মানে হচ্ছে পাওয়ার। কোনো একটা সংখ্যা যদি আমরা 10 লিখি, ধরো 10-এর কথা বাদ দিই, কোনো একটা সংখ্যা যদি আমরা 3 লিখি, এই সংখ্যার মাথায় যেটা থাকবে 2, যদি পাওয়ারে 2 থাকে, তখন আমরা এই সংখ্যাটাকে কি বলবো, দ্বিঘাত সংখ্যা। যার ঘাতে 2 আছে তাকেই বলবো দ্বিঘাত। ঘাত মানে হচ্ছে পাওয়ার, মাথায় কত আছে। দেখো দেখো 15 যদি হয়, 15 স্কোয়ার, এইটা যদি আমরা লিখি, 15 স্কোয়ার যদি লিখি, তখন এদেরকে আমরা কি বলবো, দেখো 15 একটা সংখ্যা, এই সংখ্যার পাওয়ারে কত আছে, 2 আছে, তার মানে এটাও একটা দ্বিঘাত সংখ্যা। যদি আমরা 7-এর পাওয়ারে 2 লিখি, তখন 7ও একটা সংখ্যা যার পাওয়ারে 2 আছে। এইগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত সংখ্যা। বুঝতে পেরেছ কেন এখানে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের বাংলাটা লিখিনি, ঠিক আছে। একটু বাংলাটা নিজে থেকে লিখে নাও, আমি তো বলে দিচ্ছি সমস্ত কিছু, লিখেও আমি মুছে দিয়েছি, অতএব তোমরা লিখতে পারবে। দেখো, যখন আমরা এই রকম সংখ্যা দেখব যার পাওয়ার বা যার মাথায় 2 থাকবে, যেটা স্কোয়ার হিসেবে, অ্যাকচুয়ালি স্কোয়ার, স্কোয়ার হিসেবে যেই সমস্ত সংখ্যা থাকবে, যদি এক্স আমরা সংখ্যা, একটা কিছু সংখ্যা লিখি, তারও মাথায় যদি 2 থাকে, তাহলে তার পাওয়ার কত হচ্ছে 2। তার মানে কি, ঘাত 2। যার মাথায় 2 আছে, পাওয়ারটা 2 আছে, মানে যেটা স্কোয়ার হিসেবে আছে, যেটা স্কোয়ার হিসেবে আছে, এরপরে আমার কলম অনুযায়ী দেখো, যেটা স্কোয়ার হিসেবে আছে সেইটাকে বলবো আমরা কি, দ্বিঘাত। কি বলবো, দ্বিঘাত। এরপরে সমীকরণ। সমীকরণ বলতে কি বলা হয়েছে, একটা শর্ত দ্বারা, যখন আমরা, একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত দ্বারা যখন আমরা কোনো কিছুকে ডিফাইন করি, যে কোনো কিছুকে আমরা আলোচনা করি, তখন সেটাকে আমরা সমীকরণ হিসেবে লিখতে হয় আমাদেরকে। ওকে, তো এক চল বলতে সিঙ্গেল ভেরিয়েবল, এক চল। চলরাশি কোনটা, এখানে চলরাশি হচ্ছে এক্স, যেটাকে আমরা ধরি। চলরাশি অর্থই হচ্ছে যেটাকে আমরা লিখি, দেখো ধরি দিয়ে কমা দিয়ে একটা লিখি, ধরি এইটা গাছের সংখ্যা সমান এক্স, ঠিক আছে। এইগুলা হচ্ছে চলরাশি, ভি দিয়ে লেখা হয়েছে। দেখো ধরি যেখানে লিখবো ওইগুলো হচ্ছে কি ধরবো, চলরাশি ধরবো আমরা, ঠিক আছে। যেহেতু তোমাদের সংখ্যা সম্বন্ধে এখন সম্যক জ্ঞান নেই, তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদেরকে কি করতে হয়, সংখ্যা সম্বন্ধে যদি সম্যক জ্ঞান থাকতো, তাহলে আমি দেখতে পাচ্ছি 132 যদি আমার এখানে দেওয়া আছে, আমি দেখতে পাবো 11 গুণিত 12 করলে আমার 132 হয়ে যাবে, ঠিক আছে। গুণ যদি কি করতে হয়, দেখো 12 আছে, 11 আছে, এটাকে গুণ করো, 12 একটা চিহ্ন দাও, 12, ঠিক আছে। 2 3 132, ঠিক আছে। 11 গুণিত 12 করলে 132 হয়, এভাবেই হয়। তোমরা গুণ করে দেখো, ক্যালকুলেটর পর্যন্ত ইউজ করো, 11 গুণিত 12 করলে 132ই হবে। তাহলে আমার যদি সংখ্যা সম্বন্ধে খুব একদম এক্সপার্ট নলেজ থাকে, তাহলে আমাকে যদি তুমি শর্ত দিয়ে দাও, আমি কি করব, ডাইরেক্ট
সংখ্যা অনুযায়ী লিখে দেবো, দিয়ে শর্ত পূরণ করে দেবো, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব 11টা গাছ 12টা নারকেল। ওকে, যদি আমাদের সংখ্যা সম্বন্ধে জ্ঞান না থাকে তখন আমাদেরকে ধরতে হয়, ধরি গাছের সংখ্যা এক্সটি, গাছের থেকে নারকেল পাড়া হয়েছে কটা, একটা করে বেশি, অর্থাৎ এক্স প্লাস ওয়ান করে, যেটা এখানে বারবার লেখা হয়েছে এক্স প্লাস ওয়ান করে। গাছের সংখ্যা যদি 11টা হয়, নারকেল পাড়া হয়েছে 11 প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান করে। ঠিক আছে, বোঝা গেছে কেন লিখলাম? এটার কারণ আছে। তাহলে যে সমস্ত সংখ্যা আমরা ধরছি তাদেরকে কি বলবো, হচ্ছে চলরাশি। এই চলরাশির পাওয়ারে দেখো 2 আছে, মানে স্কয়ার হিসেবে আছে, এদেরকে আমরা কি বলবো, ঘাত বা দ্বিঘাত যেটাকে বলবো। এদের ঘাতে কত আছে, 2 আছে। আচ্ছা, যদি আমি একটা সংখ্যা লিখি এক্স এর কিউ, সরি, যদি আমি 3-এর কিউ লিখি, তাহলে মানে পাওয়ারে কত আছে, ঘাতে কত আছে, 3 আছে। যদি এটা লিখি এর মান কত হবে, 27। ওকে, দেখো এক্স এর কিউ বা পাওয়ারে যেটা আছে সেটা কত আছে, 3, বা ঘাত আছে 3, ঘাত 3 থাকলে কি হবে, এটা তো দ্বিঘাত সমীকরণ, এটা তো দ্বিঘাত সংখ্যাই নয়। এটা বাদ দাও না, 27টা বাদ দাও, তুমি 3 টু দি পাওয়ার 3 দেখো, এর পাওয়ারে যেহেতু 3 আছে, তাহলে এই সংখ্যাটা আমরা কোনো মতে দ্বিঘাত সংখ্যা বলতে পারছি না, যেহেতু আমাদের পাওয়ারে 2 নেই। পাওয়ারে যেটা 2 থাকবে তাকে বলবো আমরা দ্বিঘাত সংখ্যা। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সমীকরণ। এরপর আমরা এই দিকটা একটু মুছি, এরপর আমরা এই সমীকরণ সম্বন্ধে আরো একটু আলোচনা করব। মুছার আগে একটু দিতে হতো না স্ক্রিনশট করতে? ওকে ওকে, ঠিক আছে, তোমরা আগে থেকে দেখছো তো, একটু আজকে লিখে নাও, আর পরের ক্লাস থেকে একটু স্ক্রিনশটের টাইম দেবো। মুছে দিয়েছি। ওকে, চলো এই দিকটাই দেখো। এরপরে আমরা একটা এখানে ইকুয়েশন পেয়েছি, এই অঙ্কটাই করতে গিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট আছে, 132 ফিক্সড আছে। এই অঙ্কের জন্য কিন্তু 132-এর কোনো চেঞ্জ নেই, 132ই আছে। ওকে, দেখো আমরা কোনো একটা সংখ্যাকে যদি লিখি, ধরো 10 লেখা হলো, এই 10 লেখার অর্থ কি, এই সংখ্যাটা অলওয়েজ আমরা 1 গুণিত 10 লিখতে পারি, মানে এটা একের সাথে গুণ আছে। কোনো সংখ্যা একের সাথে গুণ হলে কি সেই সংখ্যাটাই হয়ে যায়, আমরা দেখলাম। ঠিক আছে, সেই রকম আমরা যদি একটু ভালোভাবে এই সমীকরণটাকে দেখি, দেখো এর আগে এখানে ফাঁকা স্থান আছে, এরও আগে একটা ফাঁকা স্থান আছে। ঠিক আছে, এই ফাঁকা স্থানে কি বসছে, দেখো আমরা যদি 1 দ্বারা গুণ করি এক্স স্কোয়ারকে, তাহলে এর অ্যান্সারটা কি হবে, 1x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0, যেমন আছে তেমন হয়ে যাবে। আর যদি আমরা এখানেও 1 দ্বারা গুণ করি এক্সকে, তার মানে দেখো একটা গুণ কিন্তু আছে এর সাথে, তাহলে এই যে পার্টগুলো এদেরকে কি বলবো, এরা হচ্ছে কি সংখ্যা হিসাবে গুণ আছে, এরা কোনো ধরাধরির কেস নাই, ধরাধরির সাথে কিছু সংখ্যা বা কনস্ট্যান্ট গুণ আছে। ঠিক আছে, এইগুলো আমরা কি লিখছি, ধরো এইটাকে, এই যে প্রথমের যে 1, এইটাকে আমরা যদি এ বলি, প্রত্যেকটার ক্ষেত্রে এ ধরো 1 হতে পারে, 2 হতে পারে, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, এক্স ওয়াই কিন্তু বলা নেই। 1 2 এই যে এ আছে, তারপরে এইটাকে আমরা বি লিখতে পারি। ঠিক আছে, এটা বা এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা যদি সি লিখি, তখন আমাদেরকে কি এ বি সি এর মান, দেখো সি এর মান যেমন অঙ্কে বলা হলো 132, এর মান আমরা অঙ্ক থেকে দেখতে পেয়েছি 1, বি এর মানও 1। ঠিক আছে, এই রকমভাবে যখন আমরা কোনো সমীকরণকে সাজাবো, যেমন ধরো এ গুণ আছে, এর জায়গায় একের জায়গায় যদি 1কে এ ধরা হয়, তখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। ঠিক আছে, আর এখানে মাইনাস 132 আছে। ঠিক আছে, মাইনাস 132। তাহলে যদি আমরা এখানে প্লাস অফ
-132 লিখি, মানে -132টাই হবে সি। ঠিক আছে, এইরকম যদি আমরা লিখতে পারি, ও সরি সরি সরি, আমার লেখাটা প্রবলেম হচ্ছে। আমি যদি এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখি, সি এর জায়গায় আমরা -132 রাখবো। ঠিক আছে, সাইনটা চেঞ্জ করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আমরা লিখি, সেটা সমান যদি আমাদের 0 হয়ে যায়, তখন এই সমীকরণটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তার কারণটা কি দেখো, চলরাশি কটা আছে? একটা। এক্স শুধুমাত্র চলরাশি, আর কিছু চলরাশি আছে? নেই। দ্বিঘাত এক্স, এই যে চলরাশি এর ঘাত বা পাওয়ার আছে 2, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত, এটা একটা সমীকরণ। ঠিক আছে, তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, এই সমীকরণের এ বি সি এর জায়গায় কি বসবে? কিছু সংখ্যা বসবে। যদি আমরা সংখ্যাটাকে বসি বসি দেখি, দেখো এ এর জায়গায় এইটা, এটাকে যদি আমরা কি লিখব? 1 2, আচ্ছা আমি 0 থেকে শুরু করি, 0 1 2 3 4 5, এইরকম সংখ্যা আমরা এ বি সি এর জায়গায় লিখব। আচ্ছা, এর জায়গায় কি 0 লেখা সম্ভব হবে? হ্যাঁ, কেন সম্ভব হবে না? আমরা সবই লিখতে পারি, কিন্তু লেখার পরের পরিণামটা দেখতে হবে। দেখো, যদি এর জায়গায় আমরা কোনো মতে 0 লিখে দিই, তাহলে 0 কারো সাথে যদি গুণ হয়, যদি 0 কারো সাথে গুণ হয় অ্যান্সার হয় 0। 0 যদি কারো সাথে গুণ হয় অ্যান্সার কত হবে? 0। 0 যদি কারো সাথে গুণ হয় অ্যান্সার কত হবে? 0। 0 যদি কারো সাথে গুণ হয়ে যায় অ্যান্সার কত হবে? 0। বোঝা গেছে? তো এই সমীকরণটায় যদি এর মান 0 হয়ে যায়, ইফ এর মান 0 লিখে দাও, তখন কি হবে? এর মান যদি 0 হয়, 0 গুণিত এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক চল বিশিষ্ট সমীকরণ তো হচ্ছে, কিন্তু দ্বিঘাত, এইটার মান তো আমরা 0 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা সমীকরণটা কি হিসেবে পাবো? বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটা আমরা পাবো। এই সমীকরণটা ভালোভাবে দেখো, এইটা আমাদের চলরাশি। তাহলে এক চল বিশিষ্ট সমীকরণ পেয়ে গেছি, কিন্তু এর ঘাত কত আছে? পাওয়ার 1। এটা তো 1 আছে। কোনো একটা সংখ্যা যদি লিখি, ধরো 3 একটা সংখ্যা লিখলাম, এটাকে অলওয়েজ পাওয়ারে 1 রাখবো। কোনো সংখ্যা তুমি 1 এর পাওয়ারে 1 রাখো 1, 3 এর পাওয়ারে 1 রাখো 3, 7 এর পাওয়ারে যদি 1 লিখি 7, 7950 এর পাওয়ারে যদি 1 লিখি 7950। যে সংখ্যা সিম্পল সংখ্যাটাকে তার পাওয়ারে কি থাকবে? সিম্পল সংখ্যাভাবে যেভাবে লেখা হচ্ছে তার পাওয়ারে অলওয়েজ 1 থাকবে। এই 2-1টা পয়েন্ট, এই যোগ বিয়োগ গুণ ভাগ, এই পাওয়ার, যেগুলো উদাহরণ দিয়ে আমি বলছি, বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটাই আমাদের জীবনে কাজে লাগাবে। বাকি এই অঙ্ক ভুলে যাও, এই অঙ্ক ভুলে যাবে 2 দিন পরে। দেখো, চলে আসো এইদিকে। তাহলে চলরাশির দেখো পাওয়ারে কত আছে? চলরাশির পাওয়ারে আছে 1, কিন্তু আমাদেরকে একচল বিশিষ্ট যদি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়, পাওয়ারে 2 রাখতে হবে। পাওয়ারে 2 রাখার অর্থ পৃথিবীতে যা কিছু ঘটে যাক না কেন, সুনামি, ঝড় জল যাই হোক না কেন, এর মান কোনো দিন 0 বস করানো চলবে না। তার মানে কি? এর মান নেভার 0, কোনো দিনই 0 হওয়া চলবে না। বাই চান্স যদি এর মান 0 হয়ে যায়, তখন আমাদের কি হবে? বাই চান্স এর মান যদি 0 হয়ে যায়, তখন আমাদের এই ক্যালকুলেশন এই রকম হবে। তখন একচল বিশিষ্ট একঘাত সমীকরণ পাবো। ফার্স্ট চ্যাপ্টারটাই আমাদের বেকার চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমীকরণে কি জানতে পারলাম? এ কোনোদিন 0 হবে না। 1 2 3 4 5 6 তুমি যা খুশি হতে পারে। ঠিক আছে, এ কে কোনোদিন 0 বোস করানো যাবে না। ওকে, এইটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একদম ডিটেল ইনস্ট্রাকশন। আমরা বোস করি ইমপ্লিমেন্ট করছি আস্তে আস্তে, তারপর দেখছি যে আমাদের কি পরিবর্তন হচ্ছে, কেমন আছে, কেমন থাকবে, কি ঘটনা ঘটবে অ্যাকচুয়ালি। ওকে, তো এরপর আমরা নেক্সট পয়েন্টে যাব। প্রথম পয়েন্টে তো নারকেল গাছ থেকে নারকেল পাড়া হয়ে গেছে। এর পরের পয়েন্টে কি বলেছে? পরের পয়েন্টে বলা হয় যে ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গমিটার।
বাগানের প্রস্থ কিভাবে পাবো? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ফ্যান্টাস্টিক অঙ্ক। দিস ইজ টু মাচ ফ্যান্টাস্টিক। দেখো এইভাবে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে কি হবে, আমাদের নলেজটা বাড়বে। মুছে দিলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা সেকেন্ড পয়েন্ট দেখব। একটু টাইম লাগবে ভাই, ক্লাস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে হবে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। আচ্ছা, আয়তাকার বাগান, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। যদি আমরা আয়তক্ষেত্র দেখি, যদি আমরা আয়তক্ষেত্র দেখি তখন আমরা সেখানে কি দেখতে পাবো? তখন আমরা সেখানে দেখতে পাবো একটা আছে দৈর্ঘ্য আর একটা আছে প্রস্থ। প্রস্থ সবসময় ছোট হবে দৈর্ঘ্যের থেকে, ঠিক আছে? প্রস্থ সবসময় ছোট হবে দৈর্ঘ্যের থেকে। দেখো কি বলা হয়েছে, কি তা কি চেয়েছে, বাগানে প্রস্থ কিভাবে পাবো? আর এখানে বলা হয়েছে আয়তাকার দৈর্ঘ্যের, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। আচ্ছা, বাগানের দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান প্রস্থের চেয়ে, প্রস্থ যা হবে তার থেকে 5 মিটার বেশি, এই হচ্ছে আমাদের শর্ত। এরপরে যে দৈর্ঘ্য প্রস্থ লেখা আছে না, প্রস্থর জায়গায় আমরা প্রস্থ সম্পর্কে লিখব ধরি প্রস্থ সমান এক্স। ধরি, বড় বড় করে লেখো, ধরি প্রস্থ সমান এক্স। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? প্রস্থর জায়গায় এক্স বস করে দিই, এক্স প্লাস 5, এটাই হবে আমাদের দৈর্ঘ্য, তাই তো? শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী আমি লিখেছি প্রস্থ এক্স, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5। যখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, আয়তক্ষেত্রের অ্যাকচুয়ালি প্রস্থ পেয়ে গেছি এইটা এবং দৈর্ঘ্য পেয়ে গেছি এটা, এরপর আমাদেরকে কি করতে বলেছে? বাগানের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো যখন আমরা বাগানের ক্ষেত্রফল বার করব, ক্ষেত্রফল, এরিয়া, ঠিক আছে, এরিয়া, ইংলিশ টার্ম ভালো করে জানা উচিত, না হলে পরে প্রবলেম হবে। এখন অঙ্ক করছো ছেড়ে দাও, এখন জানার দরকার নাই। ক্ষেত্রফল, ক্ষেত্রফল অলওয়েজ, সব সময় আমরা যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আলোচনা করব তখন আমরা সেটাকে কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করলে আমি এর ক্ষেত্রটা, কতটা ক্ষেত্র মানে কতটা বিস্তারের, সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব। আচ্ছা, দৈর্ঘ্যের ঘরটা ফাঁকা রেখেছি, দৈর্ঘ্য কত পেয়েছি? এক্স প্লাস 5, এক্স প্লাস 5। আর প্রস্থ কত আছে? প্রস্থ আছে এক্স, ঠিক আছে, এটা আমরা ধরে রেখেছি। আর আমাদেরকে ক্ষেত্রফল সমান বলে দেওয়া হয়েছে যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের মান কত দেওয়া হয়েছে? 204, 204, 204, ঠিক আছে? কোনো একটা সংখ্যা তার থেকে আমি যদি 5 বেশি যোগ করি, দেখো কোনো একটা সংখ্যা আছে তার থেকে আমি 5 বেশি যোগ করলাম, দিয়ে আমি কত পেয়েছি? 204 পেয়েছি। 204 পেতে গেলে আমার অনুযায়ী আমি যদি এগারো আর 5, 12 গুণিত আমি যদি 17 করি, তাহলে 12 থেকে 17 কত হবে? 12 প্লাস 5 এক্সট্রা, আবার 12 গুণিত 17 অ্যান্সার হবে কত? 204, 7 দুগুণে 14, ঠিক আছে, 204। দেখো আমার যে দুটো আমাদেরকে বলা হয়েছে শর্ত, সেই দুটো শর্ত স্যাটিসফাই করছে কিসে? যখন আমরা একটাকে 12 লিখছি আর একটাকে 17 লিখছি। আমরা কি বলেছি? দৈর্ঘ্য সবসময় বড় হবে, দৈর্ঘ্য সবসময় বড় হবে, এটা বড়র চিহ্ন। দৈর্ঘ্য সবসময় বড় হবে প্রস্থের থেকে। তাহলে আমরা যদি প্রস্থকে 12 লিখি, দৈর্ঘ্য কত হবে? বেশি হবে, 17 হবে।
বেসিক্যালি এইটাই বলা হচ্ছে। তাহলে দৈর্ঘ্য 17 এবং প্রস্থ 12 লিখলে আমরা 204 পেয়ে যাব। যদি আমার মতো তোমাদের সংখ্যার আইডিয়া থাকে, সংখ্যার জ্ঞান থাকে, সংখ্যা সম্বন্ধে একটু সম্যক নলেজ থাকে, বেসিক বেসিক ক্যালকুলেশন তোমরা করতে পারো, তাহলে 204 এরকম কিছু কিছু সংখ্যাকে আমরা দেখে বলে দিতে পারি যে এইরকম ঘটনা ঘটতে পারে। যদি একটা সংখ্যাকে 12-র সাথে 17 গুণ করি, দেখো 5 এক্সট্রা হবে। আবার এই শর্ত অনুযায়ী যে 5 এক্সট্রা হবে। প্রস্থ যদি 12 হয়, 12 যুক্ত 5 সমান 17, 17 আর 12 করে গুণ করে দেখো 204। ঠিক আছে, এই রকম আইডিয়া আমাদের কাছে চলে আসে কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে। শর্ত দেওয়া আছে, শর্ত অনুযায়ী ক্ষেত্রফল 204 দেওয়া আছে, দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, শর্ত অনুযায়ী আমরা সমীকরণ লিখব। দেখো গুণ করতে হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কত হচ্ছে ক্ষেত্রফল 204। ঠিক আছে, এর গুণের কি নিয়ম, প্রথম 1 নম্বর স্টেপ প্লাস 2 নম্বর স্টেপ। ওকে, ঠিক আছে, সেখানে কেমন দেখলাম এক্স গুণিত এক্স প্লাস 1 এইরকম 1 নম্বর স্টেপ 2 নম্বর স্টেপ। আর এখানে দেখলাম ঠিক তার এই যে এক্স প্লাস 1টাকে বা এক্স প্লাস 5 যদি লিখি সেটাকে সামনে নিয়ে আসলে কি হবে। ঠিক আছে, প্রথমের সাথে একবার গুণ প্লাস দ্বিতীয় সাথে একবার গুণ, আবার যদি মাইনাস থাকে তখন মাইনাস হিসেবে সাইনটা চেঞ্জ করে বস করাবো। তো আস্তে আস্তে দেখবো, এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার আসে, 5-এর সাথে এক্সের গুণ করলে যুক্ত, এই যে সাইন কি আছে যুক্ত, তাহলে আমরা যোগ চিহ্ন লিখব, এবং 5-এর সাথে এক্সের যোগ করলে 5x আসে, এটা সমান কত হয় 204। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 এটা সমান 0। এইটাও আমাদের একটা কথা, দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর চলরাশি এক্স, এক্স একটাই চল আছে এক্স, শুধুমাত্র এক্স আছে, এক্সের সাথে কি ওয়াই আছে, নেই, তো এক্সই আছে, তার মানে একটি চলরাশি আছে। আর এর সমীকরণের ঘাত 2 আছে, তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের হলো। ঠিক আছে, ওকে ওকে, এই হচ্ছে আমাদের পেজ নম্বর 1। টাইম কিন্তু লেগেছে, যতটা টাইম দিয়েছি ততটা কিন্তু আমরা প্র্যাকটিসও করেছি। জীবনে যদি ভুলে যাও তাহলে আবার আসবে, আবার বুঝিয়ে দেবো। আরে ভুলা মানুষের স্বভাব, যারা মনে রাখার চেষ্টা করে তারাই তো ভুলে, তাই তো। চলো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই একটা ইকুয়েশন পেয়েছি, এই ইকুয়েশনের পর আমরা যাব 3 নম্বর পয়েন্টে। আর এই সমীকরণ থেকে আমরা কিভাবে মান বের করব তাও আমরা দেখবো আস্তে আস্তে। ওয়েট ওয়েট বেবি ওয়েট, সব কিছু দেখা হবে। এরপর পয়েন্ট নম্বর 3, পয়েন্ট নম্বর 3তে বলা হয়েছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে, তবে কতজন বাগান পরিষ্কার করছিল সেইটি পাবার জন্য একটি সমীকরণ তৈরি করি। ওকে, তাহলে কি কি আছে ধরি। প্রথমে কি করব, যা পাবো ধরবো। কি ধরবো, কোশ্চেনেই দেওয়া আছে বাগান পরিষ্কার করছিল কতজন, বাগান পরিষ্কার করছিল এক্স জন। ঠিক আছে, বাগান কতজন পরিষ্কার করেছিল, এক্স জন, দেখা যাচ্ছে তো এক্স জন, অ্যাকচুয়ালি এক্স, ঠিক আছে, মোটামুটি বাগান পরিষ্কার করেছিল এক্স জন। এরপর তারপরের শর্তে বলা হয়েছে এই যতজন পরিষ্কার করেছিল সবাইকে 30 গুণ করে টাকা দেওয়া হয়েছে। মানে যতজন ছিল, যদি ধরো একজন থাকতো তখন 1 গুণিত 30 টাকা দেওয়া হতো, যদি ধরো দুজন থাকতো তখন 2 গুণিত 30 টাকা দেওয়া হতো, যদি ধরো 7 জন থাকতো তখন 7 গুণিত 30 টাকা দেওয়া হতো। আছে কজন, এক্স জন, তাহলে তার সঙ্গে কত এক্স গুণ টাকা দেওয়া হয়েছে, তাহলে এক্স গুণিত 30। তাহলে প্রত্যেকে পায়, প্রত্যেকে কত টাকা পাবে, প্রত্যেকে কত টাকা পাবে, এক্স জন ছিল, প্রত্যেককে 30 টাকা করে দেওয়া হয়েছে এক্সট্রা। ঠিক আছে, প্রত্যেকে পাবে এক্স গুণিত 30 টাকা, যতজন ছিল তার সাথে 30 গুণ করে টাকা দেওয়া হয়েছে।
যদি আমরা দুজন থাকতাম, আমি আমার ভাই, তখন আমাদের কি দুজন গুণিত 30 টাকা, তত গুণ করে টাকা, তো তার সাথে 30 গুণ করে টাকা দেওয়া হয়েছে। তাহলে এক্স কতজন আছে সেটাও দেখতে হবে। প্রত্যেকে পাই কত, এক্স গুণিত 30 টাকা। এক্স গুণিত 30কে আমরা লিখব 30x টাকা, ঠিক আছে, 30x টাকা। তাহলে মোট কত টাকা দেওয়া হলো, টোটাল, একদম টোটাল কত টাকা দেওয়া হয়েছে, একজনে পাচ্ছে এই টাকাটা, তাহলে দুজনে কত পাবে, 2 গুণিত এই টাকাটা, মানে এক্স গুণিত 30 যেটা আছে। তাহলে 3 জনে কত পাবে, 3 গুণিত এই টাকাটা। যদি আমাদের সেখানে 7 জন থাকতো, 7 গুণিত এই টাকাটা পেত, ঠিক আছে। কিন্তু সংখ্যা বলে দেওয়া আছে এক্স জন আছে, তাহলে এক্স গুণিত এই টাকাটা পাবে, তাই তো। এই টাকা মানে কত, এক্স গুণিত 30, সবাইকে দেওয়া হয়েছে, একজনকে এক্স গুণিত 30 টাকা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের কতজন আছে, এক্স জন আছে। তাহলে টোটাল মোট সকলে মিলে কত টাকা পাবে, এক্স গুণিত 30 টাকা। এটা সমানই কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, দেখো যদি মোট 1080 টাকা দেওয়া হয়, 1080 টাকা দেওয়া হয়, তাহলে এক্স স্কোয়ার গুণিত 30 সমান কত, 1080 লেখা আছে। এক্স স্কোয়ার গুণিত 30 সমান 1080। এটা কি ক্যালকুলেশন করব, করার দরকার যদি হয় তাহলে কত হয়, এক্স স্কোয়ার রাখবো। সমানের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দেখেছি সমানের বৈশিষ্ট্য আছে, এইখানে যে সংখ্যাগুলি আছে আর এখানে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যা এইদিকে কোনাকুনি যে গুণ হবে, মানে ধরো 1-এর 5 আছে আর এখানে 3-এর 7 আছে, তাহলে দেখো 7-এর সাথে 1-এর গুণ হবে, 5-এর সাথে 3-এর গুণ হবে। ওকে, বৈশিষ্ট্য এরকম, কোনো সংখ্যা 7 লেখা আছে তার মানে কত, এটাকে 1 দ্বারা ভাগ করা যায়। কোনো সংখ্যা 3 লেখা আছে, সেই 3টাকে অলওয়েজ 1 দ্বারা ভাগ করে দেখো, ভাগফল 3ই হবে, এর অ্যান্সার কত হবে, 3ই হবে। 3 এর অর্থ কি, 3/1। কোনো সংখ্যা আছে মানে সেটা ডিভাইডেড বাই 1। তার মানে দেখো এখানে 30 আছে, 30 আছে মানে এটাকে আমরা লিখতে পারি 30-এর নিচে 1 আছে অলওয়েজ, আর 1080-র নিচেও অলওয়েজ 1 আছে, টোটাল গুণ হিসেবে আছে, এইরকম হিসেবে এটা আছে, কিছু নেই মানে দেখো এরকম আমরা দেখব। তাহলে আমাদের ক্যালকুলেশন একদম সহজ হবে, 30-এর সাথে 1-এর গুণ হবে, 1-এর সাথে 1080-র গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার এইদিকে রয়ে গেল, এইদিকে কত, 1-এর সাথে 1080-র গুণ হয়ে 1080 রয়ে যাবে উপরে, আর নিচে কত হবে, 30-এর সাথে 1 গুণ হবে, কত হবে, 30। এরপরে কাটাকাটি করা সম্ভব হবে, যেহেতু গুণ হিসেবে এখানে আছে, সমানের ওইদিকে ভাগ হিসেবে যাবে, গুণ হিসেবে এইদিকে ছিল, সমানের হিসেবে ভাগ হিসেবে গেছে, ঠিক আছে। 3 3-কে 9, 9 3 6 18, এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 36, এটা আমরা পেয়েছি। এক্স স্কোয়ার যদি 36 হয়, তাহলে দেখো এখানে দেখো কিছু নেই, কিচ্ছু নেই, তার মানে কি, কিচ্ছু নেই মানে এর সাইনটা দেখো প্লাস হিসেবে আছে, প্লাস। কিছু নেই মানে কি, এর সাইন অলওয়েজ প্লাস আছে। প্লাস যদি সমানের এই দিকে আসে, তখন এখানে আমি লিখেছিলাম প্লাস যদি সমানের অপোজিটে যায় মাইনাস হিসেবে যাবে, তখন আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0 আমরা লিখতে পারবো, হ্যাঁ কি না। তো এইগুলো লেখা সম্ভব হয়েছে আমাদের কি, কিছু শর্ত জানার জন্য, যে কোনো একটা সংখ্যা ধরো 247 লেখা আছে, এই সংখ্যাটা লেখার অর্থ কি। এই সংখ্যাটা লেখার অর্থ হচ্ছে এটাকে যদি 1 দ্বারা ভাগ করা হয়, 247কে যদি 1 দ্বারা ভাগ করা হয়, তাহলে তার অ্যান্সার 247ই আসবে, সেম টু সেম, এটা যা এটাও তা। আবার 247কে যদি আমরা সমানের এক সাইড থেকে অপর সাইডে নিয়ে যেতে চাই, যদি ইন্টারচেঞ্জ করতে চাই প্লাস মাইনাসে, তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এইরকম ঘটনা আমরা দেখছি। আর কি দেখেছি, আর আর সেই রকম আরও অনেক কিছু দেখেছি, যেমন পাওয়ারেও কিছু দেখেছি, পাওয়ারে 1 মানে কত, সেই সংখ্যাটাই। আচ্ছা, 247কে লেখা যায় 247 টু দি পাওয়ার 1। কোনো সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়ে যাবে, ঠিক আছে। এই রকম আমরা 2-3টা ফরম্যাট আমরা দেখেছি। গুণ আর ভাগ দেখে নাও, 247 টু দি পাওয়ার 1 যদি লিখি আমরা 247 হিসেবে লিখব, এবং 247কে এইভাবে লিখব। যদি বাই চান্স 247কে কোনো মতে কেউ যদি এরকম 247 টু দি পাওয়ার 0 লিখে দাও, তার মান কি এটা হবে, কোনো দিন হবে না,
চেঞ্জ হবে। 247 এর অর্থ হবে 1। কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয়ে যায়, কোনো সংখ্যার মাথায় যদি বা ঘাতে যদি 0 চলে আসে, তার মান সর্বদা 1 হবে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হয়, ঠিক আছে? এইগুলোই ইম্পর্টেন্ট বেশি, এই অঙ্ক তো আমরা দেখে দেখে করে দিবে। তো আমাদের এখান থেকে কি পাওয়া গেল, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। আচ্ছা দেখা যাক, একটু দেখিয়ে দিই। দেখো পুরো বোর্ডটা ক্যাপচার করো, পুরো বোর্ড টোটালি একদম। আচ্ছা এই দিকটা লিখেও দিই একবার, 247 ইকুয়াল টু 1, মানে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা এক্স টু দি পাওয়ার 1 সমান কত, এক্সই হবে। এই তো আগে দেখলাম, কোনো পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হবে, কারো পাওয়ারে 1 আছে মানে সেই সংখ্যাটাই হবে, ঠিক আছে? এইটা ক্যাপচার করো। চলো হয়ে গেছে যেহেতু, তারপর আমরা আরও একটু এগিয়ে যাব। অনেক কিছু শিখবো, প্রথম ক্লাসেই অনেক কিছু শিখবো, যা আমাদের জানা দরকার সেগুলো সব শিখবো। তারপরে বলা হয়েছে প্রয়োগ 1, আমি নিচের সমীকরণগুলোকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখার চেষ্টা করব। দেখো প্রয়োগ 1 এইভাবেই পড়াশোনা অ্যাকচুয়ালি এইভাবেই হয়, স্টেপ বাই স্টেপ। ফট করে ধরে নেবে যে দেখি পেজ নম্বর 4, দরকার নেই। এখানে আসো পেজ নম্বর 10, কোষে দেখি 1.2। এইখানেই স্টুডেন্ট ভুল, টিচার ভুল করে, আর প্রবলেম হয় কোথায়, স্টুডেন্টদের। কারণ তারা এই যে পাওয়ারের ঘটনা, যোগ বিয়োগ গুণ ভাগের ঘটনা, এগুলো থেকে একটু ব্যতীত থাকে, মানে এদের থেকে বাইরে থাকে। একটু এইদিকে লেখার চেষ্টা করছি। প্রয়োগ নাম্বার 1 কিভাবে লিখব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইভাবে আমরা লিখব, ঠিক আছে? মানে কোনো একটা সংখ্যা থাকবে, তার সাথে এক্স স্কোয়ার গুণ থাকবে, আবার কোনো একটা সংখ্যা থাকবে, তার সাথে এক্স গুণ থাকবে, আর একটা সংখ্যা থাকবে ইকুয়াল টু সি, এভাবে লিখব। এখানে এ অলওয়েজ কোনো মতে 0 হওয়া যাবে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এই চ্যাপ্টারেরই অঙ্ক হবে না সেইটা, ঠিক আছে? যদি বাই চান্স এ এর মান 0 হয়ে যায়, তাহলে এই দ্বিঘাতটাকে মুছে দিতে হবে, অন্য চ্যাপ্টার অঙ্ক হয়ে যাবে। ওকে, 1 নম্বরে লেখা আছে দেখো, এক্স প্লাস 1 গুণিত এক্স প্লাস 3 মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 15, এটাই লেখা আছে, তাই তো? আর এইটা আমাদের শর্ত দেওয়া আছে যে এই রকমভাবে আমাদেরকে সাজাতে হবে, এইভাবে আগোছালোভাবে আছে, তোমাকে তোমার মতো সাজিয়ে নিতে হবে। ওকে, তো নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে এই দুটো পার্ট দেখব, কারণ এই দুটো পার্ট গুণ হিসেবে আছে। পরবর্তী ক্ষেত্রে এই দুটো পার্ট দেখব, কারণ এই দুটো পার্টও গুণ হিসেবে আছে। কি দেখো যেভাবে দেখবে সেইভাবেই হবে। তো এইভাবে এখন কি দেখব, স্টেপ 1 এর সাথে এর গুণ দিয়ে এর সাথে প্লাস এর সাথে এর গুণ, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে? এর সাথে এর গুণ 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ 1 এর সাথে 3 এর গুণ, ঠিক আছে? 4টা স্টেপে এটা কমপ্লিট। তারপর ওইদিকে যাচ্ছি 1 মিনিট। এইদিকে দেখো, এক্স এর সাথে এক্স প্লাস 3 গুণ, এক্স গুণিত এক্স কত হবে, এক্স স্কোয়ার, এক্স গুণিত 3 কত হবে, প্লাস সাইন কি আছে, এরও প্লাস আছে এরও প্লাস আছে, 2-3টা জিনিস লিখে রাখো। যখন আমরা প্লাস গুণিত প্লাস করব তখন আমাদের আসবে প্লাস, প্লাস গুণিত মাইনাস করলে তখন আমাদের আসবে মাইনাস, মাইনাস গুণিত প্লাস করলেও তখন আমাদের আসবে মাইনাস, এবং মাইনাস গুণিত মাইনাস করলে তখন আসবে প্লাস। ওকে, তো দেখা যাক, যখন আমরা প্লাস এবং প্লাস সাইন, এই যে আগে কি আছে, কিছু একটা সাইন আছে না, কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে সংখ্যায়। কোনো একটা সংখ্যা 317 লেখা হলো, 317 আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, এইটাই আমাদের দরকার।
তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ 1 নম্বর স্টেপ, এক্স স্কোয়ার হলো। স্টেপ নম্বর 2, এক্স এর সাথে 3 এর গুণ কত হবে, 3x হবে। স্টেপ নাম্বার 2 কমপ্লিট। আবার প্লাস চিহ্ন দেওয়া হলো। প্লাস কেন দেওয়া হলো, কারণ আমরা 3 নম্বর স্টেপে দেখো একের সাথে এক্স এর গুণ করব, প্লাস এবং প্লাসে প্লাস হবে, ঠিক আছে। একের সাথে এক্স এর গুণ করলে কত হবে, এক্স হবে। আর তারপর কি হবে, একের সাথে যদি আমরা 3 গুণ করি, প্লাস একের সাথে প্লাস 3, তখন আমরা কি হবে, প্লাস করব এবং একের সাথে 3 গুণ করলে অ্যান্সার হবে 3। কোনো সংখ্যাকে যদি তার সাথে একের সাথে গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয়ে যায়, বেসিক ঘটনা, এটা তোমাদের সাধারণ ব্যাপার, আমরা প্রথমেই বলেছি। মাইনাস, এই দিকে আমরা গুণ প্রক্রিয়া চালাবো। ফার্স্ট স্টেপ 1 নম্বর স্টেপ, আর এইটার সাথে এইটার গুণ 2 নম্বর স্টেপ কমপ্লিট। ওকে, এক্স এর সাথে এক্স এর গুণ কত হবে, এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স এর গুণ, দেখো মাইনাসের সাথে প্লাসের গুণ কি হয়েছে, মাইনাস হিসেবে বসেছে, তাই তো। আবার দেখো এই মাইনাসের সাথে এর প্লাসের গুণ, তাহলে কি হবে, এটাও মাইনাস হয়ে যাবে। মাইনাস কত হবে, মাইনাস হবে এক্স এর সাথে 2 এর গুণ করলে এটা হয় 2x। এটা সমান অ্যান্সার কত আছে, 15, 15, 1, 10, 5, 15। ওকে, এটা যদি আমরা সমীকরণ হিসেবে লিখতে যাই, দেখো এইখানে প্লাস এক্স স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ কি, যদি তোমার কাছে দুটি কলম আছে, তুমি আবার দুটি কলম দিয়ে দিলে তার মানে কত হবে, তোমার কলমের সংখ্যা 0। তার মানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার একে অপরকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে এক্স এর স্কোয়ারের টার্ম আমরা 0 পেয়ে যাব। এরপর দেখো 3x প্লাস এক্স কত হবে, 4x, ঠিক আছে। এইটা তো আর এইটা প্লাসে মাইনাসে আমরা কেটে 0 হয়ে গেছে। তোমার কাছে 3টি ছাগল ছিল, তুমি 3টেই বিক্রি করে দিয়েছো, আছে কটা, 0। তোমার কাছে এক্স স্কোয়ার ছিল, তার থেকে বিয়োগ করে দিয়েছো এক্স স্কোয়ার, আছে কত, 0। এই দুটো টার্ম কেটে যাবে। তো আমরা কি পড়ে থাকছে সেটা নিয়ে 3x আর x এ যোগ করলে 4x হয়। মাইনাস এখানে কত আছে, +3, তারপরে -2x সমান 15। স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করব। প্রথমত দেখো 4x এর সাথে যদি আমরা 2x বিয়োগ করি, মানে 4টা কলম ছিল, তুমি দুটো কলম দিয়ে দিয়েছো, থাকবে কটা, দুটো। তাহলে 4x কলম ছিল, 2x দিয়ে দিয়েছো, থাকবে কত, দুটো। 2x + 3 = 15, তাই তো। আমরা দেখতে পারি প্লাসটা যখন সমানের এই দিকে যায় তখন মাইনাস হিসেবে হয়ে যাবে। তাহলে 2x সমান আমরা কি লিখতে পারবো, 15 - 3। 15 - 3 এর অ্যান্সার কত হবে, 12 হবে। তাহলে 2x এইটা যদি লিখি, এটা সমান আমরা কত, 15 - 3 12, 12 লিখব। তাহলে দেখো এটা গুণ আকারে আছে, এইদিকে ভাগ আকারে যেয়ে বসবে। x সমান কত হবে, 12/2, মানে কত হচ্ছে 6। 12/2 = 6, ঠিক আছে। যদি সেই রকম না পারো তখন নিচে 1 ধরে রাখো, এরও নিচে 1, এরও নিচে 1, এই 1 এর সাথে এইটার গুণ হবে, এর সাথে এইটার গুণ হবে, ঠিক আছে। 2 এর এই যে 2 আছে, 2 এর সাথে 1 গুণ হয়েছে, নিচে 2 রয়ে গেছে, 1 এর সাথে 12 গুণ হয়ে পরে 12 রয়ে গেছে। তাহলে 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের কি পাবো, x সমান 6। x সমান যেহেতু 6 বেরিয়েছে, এই যে এইদিকে দেখাচ্ছি, দেখো x সমান আমাদের কত বেরিয়েছে, 6। তাহলে আমরা x কে যদি আমরা 6 মানে কি, এটা +6, কিছু নেই মানে সাইনটা প্লাস হবে। প্লাস যদি সমানের অপোজিটে এসে মাইনাস হিসেবে যাবে, x - 6 = 0। এই হচ্ছে আমাদের এই অঙ্কের লাস্ট সমীকরণ। আমরা কিভাবে বের করছি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, প্লাস মাইনাস এই সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ যা দরকার আমাদেরকে সেইটা করে 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 আমরা x - 6 = 0 পেয়েছি। এটাই হবে আমাদের সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটা দেখে আমাকে বলো তো, এইটা একচল বিশিষ্ট সমীকরণ কিনা, বলো একটু, দেখো ভালো করে দেখো, আমি একটু জল খাই। দেখো সমীকরণটা কিন্তু একচল বিশিষ্ট সমীকরণ, কিন্তু এই সমীকরণটা এক ঘাত, এর ঘাত কিন্তু 2 নয়, ঠিক আছে। এই জিনিসগুলো একটু আমাদেরকে খেয়াল করে রাখতে হয়। যেমন দেখো একচল বিশিষ্ট সমীকরণ হবে, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না, অন্য চ্যাপ্টারের ব্যাপার।
আচ্ছা, দেখো প্রথম প্রথম আমরা যেটা দেখছি, এই যে প্রথম প্রথম গুণ করে দিতে এক্স স্কোয়ার চলে এলো, এখান থেকে তো কেউ ধরো দেখেই হট করে প্রথম লাইন দেখে বলতে হবে হ্যাঁ এটা তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে সে ফুটে গেল পরীক্ষায়। কারণ আমাদেরকে অন্তিম পর্যন্ত দেখতে হয় তার চলনটা কেমন। ঠিক আছে, প্রথমেই তুমি চাল চলনের প্রধানত আমরা সাধারণভাবে সবার ক্ষেত্রে কার কেমন চাল চলন প্রথম স্টেপে বোঝা যায় না, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, লাস্ট স্টেপ সব কিছু ক্লিয়ার করবে। ঠিক আছে, তো অন্তিম পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। প্রথম স্টেপে তোমাদের মনে হতে পারে যে পড়ানোটা আরও একটু বেশি হলে ভালো হতো, আরও একটু নলেজেবল হলে ভালো হতো, আরও কিছু এক্সট্রা নলেজ আমাদের প্রয়োজন হয় এর জন্য। কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে এর থেকে আরও অনেক কিছু বেশি আসবে, অনেক কিছু বেশি। এটা তো প্রায় শুধুমাত্র ট্রেলারের মতো। ফার্স্ট একদম 1 ঘন্টা হয়ে গেছে, ওকে 1 ঘন্টা হয়ে গেছে, একদম প্রথম ক্লাস ট্রেলারের মতো হয়েছে। আচ্ছা দাঁড়াও এটা শেষ করি। 1 ঘন্টা হলে কি হবে, অঙ্ক ক্লাস মোটামুটি 2 ঘন্টা করা উচিত, মোটামুটি। তবুও আজকে তোমাদেরকে একটু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড নম্বর সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 × 2 - x। আচ্ছা লিখি আমি সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 × 2 - x লেখা যাবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা প্রথমত দেখে কি বলবে, দ্বিঘাত সমীকরণ। কিন্তু সমীকরণ দেখো দ্বিঘাত কিনা দেখতে পাচ্ছি না, কিন্তু একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট প্রথমেই দেখে বলে দিচ্ছি। এটা কত চল বিশিষ্ট সমীকরণ হবে, এটা হবে আমাদের একচল বিশিষ্ট, কারণ এইদিকেও একটা চলরাশি, এইদিকেও একটা চলরাশি, এইদিকেও একটাই চলরাশি, এক্সই আছে, এক্সের জায়গায় তো ওয়াই তো নেই না বাবা। তো দেখো না কিভাবে হবে, তাহলে একচল বিশিষ্ট সমীকরণ আমাদের প্রথম স্টেপেই দেখে কনফার্ম, মানে এর চালচলন মোটামুটি দেখার মতো। এরপর আমরা দেখব কি দ্বিঘাত সমীকরণ হবে কি না, মানে ক্যালকুলেশন করার পর লাস্টে এই স্কোয়ার আবার থাকবে কি কেটে যাবে সেটা দেখব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু, এর গুণ কি হবে, এর সাথে এর গুণ 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ এর সাথে এর গুণ 2 নম্বর স্টেপ, তাহলে 5-এর সাথে 2 গুণ মানে প্লাস 5-এর সাথে +2 এর গুণ। প্লাসের আর প্লাসের গুণ হলে সাইন কি হয় প্লাস, কোনো কিছু লিখবো না, তার মানে প্লাসই থাকবে, 5×2 = 10। ওকে, এরপর প্লাসের সাথে মাইনাসের গুণ, দেখো প্লাসের সাথে মাইনাসের গুণ হলে কি হবে, মাইনাস হবে। তো এখানে আমরা মাইনাস লিখবো 5x, -5x মাইনাস আকারে বা বিয়োগ আকারে আছে, যদি এটা এই দিকে যায় তখন কি আকারে যাবে, -5xটা প্লাস হিসেবে এই দিকে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x -5xটা +5x হিসেবে যাবে, ইকুয়াল টু কত হবে 10। হ্যাঁ কি না, আমার জানার দরকার নেই কি হচ্ছে, বেসিক রুল ফলো করব, রেল লাইন যেভাবে যায় সেইভাবে আমরা চালনা করব। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার, দেখো -3টা +5টা মানে কটা হবে, +2টা, +2, এটা সমান 10। এক্স স্কোয়ার +2x, ঠিক আছে, 3x বাদ গেল, 5x যোগ। ধরো তুমি কাউকে 3 টাকা দিয়ে দিয়েছো, তোমার বাবা তারপর তোমাকে তুমি কাউকে 3 টাকা দিয়ে দিয়েছো, তোমার বাবা তোমাকে তারপরে আবার 5 টাকা দিল, তোমার পকেটে কত পড়ে আছে, 2 টাকা। এটাই তো আমি লিখেছি। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার +2x লিখলাম, আবার যদি এই 10টাকে সমানের এই দিকে নিয়ে আসতে হয় -10 হিসেবে আসবে কি না, যা আমরা এতক্ষণ ধরে দেখছি ইকুয়াল টু 0, হ্যাঁ কি না। তাহলে দেখো এক্স স্কোয়ার +2x - 10 ইকুয়াল টু 0, এইটা একটা চেনা পরিচিত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এইরকম টাইপের এসেছে, যেখানে এটা নট ইকুয়াল টু 0, এ কিন্তু 0 নয়, তাই তো, তো এ কিন্তু 0 নয়। তো এই অনুযায়ী যখন এসছে এটাকে আমরা কি বলতে পারছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না। সমীকরণ দেখো, দেখাচ্ছি, দেখো সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা হ্যাঁ কি না, হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে।
আচ্ছা, নেক্সট পয়েন্টে যাই। আগে আমরা সমীকরণ লেখা শিখব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় কীরকম। লেখা শিখে গেলে আর কি দরকার। দেখো, সেকেন্ড নম্বর ইকুয়েশনে বলা হয়েছে, সরি থার্ড নম্বর, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, চলি এইদিকে লিখি, এক্স মাইনাস ওয়ান এর সাথে গুণ করা হচ্ছে কাকে, প্লাস, ও সরি, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 6। ঠিক আছে, এখানে দেখো কোনো সংখ্যার নিচে কিন্তু জিরো কোনো দিন থাকবে না, কোনো সংখ্যাকে, তেমন 247 এর নিচে কত আছে, অলওয়েজ ওয়ান। জিরো কোনো দিন সম্ভব নয়, কোনো সংখ্যার নিচে জিরো সম্ভব নয়। ঠিক আছে, তো দেখো এখানে আমাদেরকে শর্তে বলা হয়েছে কি এক্স নট ইকুয়াল টু জিরো। এটার জন্য বলেনি বাবা, বলেছে শুধুমাত্র এইটার জন্য, কারণ এটাই যদি এক্সের জায়গায় জিরো বসে যেত কোনো মতে বাই চান্স, তাহলে এই সমীকরণের কোনো মানে থাকতো না। ঠিক আছে, মানে মিনিংলেস হয়ে যেত, ইংলিশে বলা হয় মিনিংলেস, অর্থহীন, যার কোনো অর্থ নেই। তার জন্য এক্স নট ইকুয়াল টু জিরো লিখেছে। ঠিক আছে, কোনো সংখ্যা যদি এরকম ভাগের আকারে থাকে তার নিচে জিরো লেখা যায় না, তার জন্যই এইটা লেখা হয়েছে। তাহলে আমরা এরকম অনেক কোশ্চেন দেখি যে এরকম লেখা আছে, কেন লেখা আছে সেইটা আমাদেরকে জানতে হয়। দেখো একে এরপরে আমরা কি করব, মাইনাস এক আছে, এইদিকে যাবে প্লাস এক হিসেবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 6, মাইনাস ওইদিকে গেল প্লাস হিসেবে প্লাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান এইদিকে যাবে প্লাস হিসেবে, তাই তো। স্টেপ বাই স্টেপ করব, তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ হলে কত হবে, দেখো এইভাবে গুণটা কীভাবে করবো, তখন নিচে আছে এক্স, এরপর এই কোনাকোনি এর সাথে এর গুণ করব, এক্স এর সাথে গুণ করে কত পাবো, এক্স স্কোয়ার, প্লাস এর নিচে কত আছে এক্স, এরও নিচে আছে এক্স, তার মানে যা আছে উপরে বস করে দেবো। অ্যাকচুয়ালি আমরা দেখি নিচে কত আছে, এক, এক আর এক্স, আমি নিচে এক্স কমন নিলাম, এদের দু ধরনের লসাগু করে, যদি এক্স আমি কমন নিয়ে নিই, নিচে এক আছে তার মানে এক্সের সাথে এক্সের গুণ হয়ে এক্স স্কোয়ার হবে, প্লাস এখানে নিচে এক্স আছে তার মানে কি এক্স এক্স কেটে যাবে, অনলি যেটা পড়ে আছে ওয়ান, ওটাই হবে। ওকে, এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করব। এটা সমান, এটা সমান কত হবে, 6 যুক্ত 1 সমান 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এই এক্সটা এই 7-এর সাথে গুণ হয়ে 7x হিসেবে যাবে, তাই তো। তাহলে দেখো এই 7xটা এখন কত, প্লাস 7x হিসেবে আছে, এইটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে -7x হিসেবে আসবে, হ্যাঁ কি না। এক্স স্কোয়ার -7x প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, 0। এই দিক থেকে চলে এসেছে মাইনাস হিসেবে, প্লাস ছিল এদিকে মাইনাস হিসেবে এসেছে, তার মানে এখানে পড়ে আছে 0। এই একটা সমীকরণ তৈরি হয়েছে। দেখো এই সমীকরণটাকে কি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। দেখো একটু ভালো করে দেখো, এক্স স্কোয়ার -7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এই সমীকরণটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট, কারণ এটাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হিসেবে লেখা হয়েছে। তাহলে এখানে এর মান কত হবে বলো তো, এর মান এই যে এক্সের আগে যেটা আছে সাইন অনুযায়ী প্লাস ওয়ান, এটা হবে এর মান। আচ্ছা বি এর মান কত হবে বলো তো, বি এর মান হবে -7, -7। ঠিক আছে, শর্ত কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইখানে তো আমাদের প্লাস সাইন থাকতেই হবে, তাহলে এই বিটা কার সাথে সমতুল্য, -7-এর সাথে। ঠিক আছে, সি সমান কত হবে, +1, বুঝা গেছে, এ বি এবং সি। তাহলে এ আমাদের দেখো 1 হচ্ছে, তার মানে কি এ আমাদের 0 তো হচ্ছে না, শর্ত স্যাটিসফাইড, এদিকে 0 আছে, শর্ত যখনই স্যাটিসফাই করেছে তার মানে এটা আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলটা কি, এক্স। আচ্ছা 3 হলো, 4 এবং 5 যদি তোমরা করার চেষ্টা করো খুবই ভালো, তবুও আমি করব, কারণ এটাই তো কাজ, সব কিছু স্টেপ বাই স্টেপ, ইচ অ্যান্ড এভরিথিং।
দেখো 4 যদি দেখতে যাই, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সের কিউব মাইনাস 4x প্লাস 4। ওকে, দেখো কোনো একটা সংখ্যা স্কোয়ার মানে কি, সেই সংখ্যা দুবার গুণ হওয়া। এক্স মাইনাস 2 এর স্কোয়ার মানে এটাকে আমরা লিখবো কত, এক্স মাইনাস 2 গুণিত এক্স মাইনাস 2। বাকি স্টেপ তোমাদের জানা আছে, এক্সের কিউব মাইনাস 4x প্লাস 4। দেখো এক্সের সাথে এক্সের গুণ হয়ে এক্স স্কোয়ার হবে, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এটা। 2 কি এর সাথেই এর গুণ হবে, মাইনাস 2 এর সাথে যদি এক্সের গুণ হয় মাইনাস 2x হয়ে যাবে। আবার দেখো স্টেপ নাম্বার 3 এর সাথে এক্সের গুণ, তাহলে মাইনাস 2x। আবার স্টেপ নাম্বার 4 এর সাথে এর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত হবে 4, সমান কত হচ্ছে এক্সের কিউব মাইনাস 4x প্লাস 4। আচ্ছা দেখো এই দিকেও প্লাস 4 আছে, এই দিকেও প্লাস 4 আছে, এই দুটোকে কি আমরা আউট করতে পারি? কেন করতে পারি? কারণ দেখো এই দিকে প্লাস 4 আছে, এইদিকে প্লাস আছে, এই প্লাস 4 যদি এই দিকে আসে তাহলে মাইনাস 4 হিসেবে বসবে। সেম টু সেম ঘটনা, 4টা ছাগল তোমার কাছে আছে, তুমি 4টা বিকিয়ে দিলে, ঘরে কটা আছে এখন 0, ঠিক আছে? সেই রকম সেম টু সেম ঘটনা, যদি আমরা এরকম প্লাস হিসেবে দুটোকে সমান দেখতে পাই, আমরা একে অপরকে কেটে দিতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এইদিকেও দেখো 4x আছে, সমান এক্সের কিউব মাইনাস 4x। দেখো মাইনাস 4x এইটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারবো। অ্যাকচুয়ালি যদি আমরা এইভাবে বাদ না দিই, তখন আমরা স্টেপটা কিভাবে লিখবো? একটা স্টেপ বাদ দিয়ে লিখলাম, একটা স্টেপ বিনা বাদ দিয়ে লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, মাইনাসটা এইদিকে আসবে প্লাস 4x হিসেবে, ইকুয়াল টু এক্সের কিউব হবে কি না? তাহলে প্লাস 4x মাইনাস 4x এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্সের কিউব। এটা কি কোনোদিন সম্ভব? দেখো দেখে নিজে বলো। আচ্ছা যদি আমি এক্সের কিউটাকে ওইদিকে নিয়ে আসি, এক্সের কিউব যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে মাইনাস এক্সের কিউব। ওকে, নিয়ে আসার দরকার নাই, প্লাস মাইনাস 4xটা এদিকে নিয়ে গেলাম, প্লাস এক্স স্কোয়ারটা ওইদিকে, তার মানে কত হবে এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার মানে কত, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। একটু দেখা যাক এটাই কি করা আছে, লিখি ও কারণ নিজে খুঁজে লিখি। ওকে, তো এখানেও এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু হচ্ছে না, তাই তো? এর পরের সমীকরণ আছে এক্স মাইনাস 3 হোল কিউব, মানে এক্স মাইনাস 3 গুণিত এক্স মাইনাস 3 গুণিত এক্স মাইনাস 3। অযথা এরকম না করে এক্স মাইনাস 3 হোল কিউবের সূত্র, মানে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র লাগিয়ে দেবো, কাজ শেষ। তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এইদিকের এই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে গুণ করবো, এবং সেটা এইদিকে আমরা কি এক্স মাইনাস মানে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র লাগাবো। দ্যাট মিনস আমাদের এখন এখান থেকে বোঝা গেল কিছু কিছু শর্ত আছে, যেই শর্তগুলো আমরা ফুলফিল করতে পারছি না। হোয়াট ইজ দিস? আচ্ছা যদি আমি এটাকে এরকম করতাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্সের কিউব মানে 1, তার মানে কি হতো, দেখো এক্স স্কোয়ারটা এইদিকে যাবে ভাগ হিসেবে, তাহলে এক্স ইকুয়াল টু এখানে তো 1 হয়ে যেত, আবার এক্স ইকুয়াল টু এখানে 0 হয়ে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে দেখো তো, একের সাথে গুণ আছে না, কোনো সংখ্যা আছে মানে তার সাথে 1 গুণ আছে। আচ্ছা যদি এইটাই 0 বোস করায় আর যদি এটাই 1 বোস করায়, তখন আমরা দেখব সমীকরণটা কিসে মিলছে। যদি এটাই 0 বোস করায় তাহলে কত হবে, 2 স্কোয়ার মানে 4, আর এদিকে হবে 4, ঠিক আছে। যদি একটা 1 বোস করায়, 1 মাইনাস 2 মানে কত, -1 তার স্কোয়ার মানে 1,
আর এদিকে হচ্ছে 1 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 1, তাহলে 1 বোস করলেও শর্ত ফুলফিল হচ্ছে আর 0 বোস করলেও শর্ত ফুলফিল হয়ে যাচ্ছে। তাই 1-এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। 1 বোস করালেও দেখো অ্যান্সার সেম আসছে, 0 বোস করালেও দুদিকে সেম আসছে। মানে এটা সমান এটা যখন হবে, এক্স এর মান 0 হতে পারে, এক্স এর মান 1ও হতে পারে। বাহ, ঘটনাটা তো ভালো ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। করে দেখা হয়নি আগে থেকে, না হলে এটা আরো ভালো করে ডিটেলসে ডিসকাশন করা হতো। ওকে চলো নেক্সট নেক্সট প্রয়োগ নম্বর 2। প্রয়োগ নম্বর 2তে আমরা কি বলেছি দেখো, বলেছি যে আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1824 টাকা, মাই মিস্টেক, 1824 টাকা জমা দিয়েছি। বাহ, খুব ভালো করেছে, কিন্তু এই টাকা 1824 টাকা, বেশি বলার দরকার নাই, 1824 টাকা ভালো করেছে, দিয়েছো। নিজের টাকা যা খুশি করতে পারো। দেখো 1824 টাকা জমা দিয়েছি। চাঁদা হিসেবে দশম এবং নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছে। মানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আচ্ছা দেখা যাক তারপরে কি বলা হয়েছে, দেখা যাক। 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছে। বলছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 বেশি হয়, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। এতে আবার কি ঘটনা? 50 পয়সা করেই তো বেশি দিয়েছে, আর এরা 1 টাকা করে বেশি দিয়েছে। আচ্ছা আমরা একটু লিখি, দশম শ্রেণীর শিক্ষার্থী, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছে, তাহলে নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটি শ্রেণীর শিক্ষার্থী, মানে শিক্ষা গ্রহণ করছে যারা, ঠিক আছে, ইংরেজি বলা হচ্ছে স্টুডেন্টস। তো এই স্টুডেন্টসরা, অ্যাকচুয়ালি স্টুডেন্টরা 1824 টাকা দিয়েছে। চাঁদা হিসেবে দশম এবং নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা দিচ্ছে। ওকে ওকে ওকে, তাহলে যদি আমরা দেখি যে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর থেকে 8 বেশি, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর থেকে 8 বেশি, দশম শ্রেণীর যা হবে, দশম শ্রেণীর যা হবে নবম শ্রেণীর তার থেকে 8 জন বেশি শিক্ষার্থীর সংখ্যা। নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর যত শিক্ষার্থী থাকবে তার থেকে 8 জন বেশি নবম শ্রেণীতে পড়ে। 8 জন কি তাহলে দশম শ্রেণীতে পড়া ছেড়ে দিল নাকি পরের বছর? দেখা যাক কি হয়। আচ্ছা, তার পরের শর্ত কি বলা হয়েছে, মানে তার আগের লাইনের শর্ত বলা হয়েছে যে নবম এবং দশম এবং নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছে। তাহলে যদি আমরা নবম শ্রেণীতে দেখি এরা কত টাকা দেবে, শিক্ষার্থীদের সমান টাকা দিবে, এক্স প্লাস 8, যত শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী সংখ্যার সমান 1 টাকা দিয়েছে, ঠিক আছে, মানে 100 পয়সা দিয়েছে, তো 1 টাকাও লিখতে পারি। এটা নবম শ্রেণী দিয়েছে। দশম শ্রেণীর লোকেরা কতজন, ক টাকা দিয়েছে, দশম শ্রেণী আছে যতজন আছে সবাই কত 50 পয়সা দিয়েছে। দেখো 1 টাকার অর্ধেক হচ্ছে 50 পয়সা, 1 টাকার অর্ধেক হচ্ছে 50 পয়সা, মানে 1-এর 2 টাকা। এইটা টাকা এইটাই পয়সায় দেওয়া থাকলে তো গন্ডগোল হয়ে যাবে, গরু আর ছাগলের অঙ্ক সেই রকম ঘটনা ঘটবে। তাহলে আমাদেরকে দুদিকটাই গরুর দেখতে হবে বা দুদিকটাই ছাগল রাখতে হবে। যদি এখানে 100 পয়সা রাখতাম তাহলে এখানে 50 পয়সা রাখা হতো, যদি এখানে 1 টাকা রাখা হয়েছে তখন এইখানে 50 পয়সার জায়গায় 1-এর 2 টাকা লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্কের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা কি দেখতে পাচ্ছি দেখার দরকার নেই, এরপরে কি বলা হয়েছে, টোটাল 1824 টাকা দেওয়া হয়েছে।
টোটাল। এরা দিয়েছে এই টাকা, এরা দিয়েছে এই টাকা, টোটাল কত হয়েছে 1824 টাকা। তাহলে এরা কত দিয়েছে গুণ করে দেখেলি, একের সাথে যা গুণ করবো সেই সংখ্যাই হবে। এক্স প্লাস 8 গুণিত এক্স প্লাস 8, প্রথম স্টেপ এক্সের সাথে এক্সের গুণ এক্স স্কোয়ার, তারপরে প্লাস 8x প্লাস 8x প্লাস 64। ওকে, এর কত হবে এক্স স্কোয়ার বাই 2। যদি দুটোকে আমরা যোগ করে দিই, এর টাকা এবং ক্লাস 10-এর টাকা, ক্লাস 9 এবং ক্লাস 10-এর টাকা যদি যোগ করে দিই, তখন আমরা দেখতে পাবো টোটাল 1824 টাকা আমাদের খরচা হয়েছে, মানে 1824 টাকা আমরা সবাই মিলে দিয়েছি। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1824। এই যে 8x 8x যোগ করলাম 16x হলো, তাই তো? এই 2 দিয়ে যদি আমরা গুণ করতে যাই, তার আগে কি করব, 64কে ওইদিকে ট্রান্সফার করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1824 টাকা মাইনাস 64 টাকা। ঠিক আছে, 1824 টাকা মাইনাস 64 টাকা। এটাও করা যেতে পারে। অযথা এটা না করে যদি আমরা এইভাবে রেখে 2 দিয়ে গুণ করে দিই, সেক্ষেত্রেও করা যেতে পারে। দেখা যাক, অ্যান্সার তো একই আসবে। 2 গুণিত এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 16 গুণিত 2 32x প্লাস এক্স স্কোয়ার। এই যে ডিভাইডেড বাই 2 আছে, এই ডিভাইডটা ওই দিকে যে গুণ আকারে হবে। 0 6 6 12 হাতে থাকে 1, 1760 টাকা। 1760 টাকার সাথে যদি আমি 64 টাকা গুণ করি, 1760 প্লাস 60 মানে কত হচ্ছে 1820। আচ্ছা, 1760 প্লাস 40 মানে 1800 প্লাস 20, তাহলে 1820 প্লাস 4, 1760 থেকে 64 টাকা যোগ করলে আমরা কত 1824 পাচ্ছি। দ্যাট মিনস আমরা 1760 ঠিক আছে। এক্স 2x স্কোয়ার প্লাস 32x প্লাস, আবার এখানে একটা এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার, টোটাল কত হবে 3x স্কোয়ার। একবারে লিখে দিই 3x স্কোয়ার প্লাস 32x সমান 2 আছে, এই 2টাই কোনাকুনি যেয়ে 1760-এর সাথে গুণ হবে। 0 6 দুগুণে 12 2, 7 দুগুণে 14 একে 15 5, 2 একে 2 একে 3, 3520 টাকা। 3x স্কোয়ার দেখা যাচ্ছে না, আর দেখা যাবে না, এরপরে এই দিকে রাখতে হবে আমাকে। দেখো এটাকে আমি একটু এই দিকে লিখছি, 3x স্কোয়ার প্লাস 32x মাইনাস 3520 টাকা সমান 0। এটা যদি, সরি কিছু একটা ভুল হয়েছে, প্লাস হিসেবেই তো আছে, প্লাস 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 3520 হচ্ছে, এখানে 3528 দিয়ে দিয়েছে যে। তাহলে এরা কিছু ভুল করেছে। 3648 128 0 2 ভুল আছে। 3648 মাইনাস 128 3520 হবে। তো এখানে ভুল করা আছে। ওকে, ভেরি গুড ভেরি গুড, এরকম ভুল করা উচিত, না হলে বইয়ের মান মর্যাদা থাকবে। বইটাই ভুল করে রেখেছে। 3x স্কোয়ার প্লাস 32x মাইনাস 3520 টাকা সমান 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি বইয়ে দেখতে যাও তখন বইয়ে একটু প্রবলেম হবে, এই যে মাইনাস 3520 আছে না, এখানে লেখা আছে মাইনাস 3580। তো দেখো 3648 থেকে যদি 128 বিয়োগ করা হয়, তখন আমাদের কি 3528 থাকা উচিত? কোন বইয়ে থাকে? আমাদের বইয়ে কিন্তু থাকে, আমাদের বইয়ে আছে, এই তো এখানে লেখা আছে, দেখো দেখো খুলে দেখো, আমার বইটাতে আছে। কি লেখা আছে?
আছে 3528, উপরে দেখো 128 মাইনাস 3648 নাকি? বাহ, ক্যালকুলেটর ফেল করে দিবে এরা। তো দেখো যেহেতু ক্যালকুলেটর ফেল হয়ে গেছে, তো আমার অঙ্কটাই ঠিক, এটাই ঠিক, বইয়েরটা ভুল। তো বই দেখার অতটা দরকার নেই, তোমরা ক্যালকুলেশন নিজেরা করো। শর্ত দেওয়া হয়েছে, শর্ত অনুযায়ী বস করাও, কিভাবে করবে দেখো। এরপরে কেউ বলবে যে এখানে এখানে 64 টাকা আগে নিয়ে চলে গেছি, তুমি আগে পরে নিয়ে যাও না, সেম ঘটনা ঘটবে, একই ঘটনা। 64 টাকা এরা পরে নিয়ে গেছে বইয়ে, দিয়ে কী করেছে এখানে যোগ বিয়োগে ভুল করেছে, বিয়োগে ভুল করেছে, যোগে ভুল করেছে, ঠিক আছে। আচ্ছা, বইয়ের কথা বাদ দিই, ওই রকম টুকটাক প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, যেটা আমরা আমরা আছি না, আমরা ঠিক করবো এটাকে। তো এই যে আমরা প্রয়োগ 2 দেখলাম, প্রয়োগ 2 থেকে কি বুঝতে পারলাম, যদি কোনো বড় শর্ত হয়, সেই বড় শর্তটাকে আমরা কি করতে পারি, এই বড় শর্তটাকে আমরা এইভাবে আলোচনা করে, ডিসকাস করে আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আনতে পারি, এবং যার সমাধানও আছে। সমাধানটা কিভাবে আছে এটা আমরা আস্তে আস্তে দেখব, বাট স্টেপ বাই স্টেপ এগানো উচিত। দেখো তোমাদের ক্লাস একদম প্রপারলি ওয়েল প্ল্যান্ড ক্লাস, মানে তোমাদের ব্রেন যতটা নিতে পারছে ঠিক একদম অ্যাকিউরেটলি ততটাই দেবো, তার না বেশি না কম, ঠিক আছে। একদম মনোবৈজ্ঞানিক দ্বারা রিসার্চ করে বের করা ক্লাস এটা যাকে বলা হয়, ঠিক আছে। একদম রিসার্চের টিম আছে এটার জন্য, যে কার ব্রেন, কোন ক্লাসের ব্রেন কতটা পর্যন্ত নিতে পারে, সেই টিম অনুযায়ী ডিসকাস করা এইসব ক্লাস, ঠিক আছে। তো যে জিনিসটা দিয়েছি এটা তোমাদের আশা করি নিতে কোনো অসুবিধা কিন্তু হবে না। আজ পর্যন্ত, এখন পর্যন্ত কত হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 27 মিনিটের মতো আমরা আলোচনা করেছি। এখানে একটা প্রয়োগ আছে, প্রয়োগ 3, প্রয়োগ 4 এবং প্রয়োগ 5। যদি আমার অঙ্ক করানো খুবই ভালো হয়ে থাকে তাহলে তোমরা প্রয়োগ 3, প্রয়োগ 4 এবং প্রয়োগ 5কে নিজেদের মতো করে করার চেষ্টা করবে, এবং যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি সেইভাবে আমরা রুলস ফলো করে করার চেষ্টা করব। এখানে প্রয়োগ 3 সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো 2 ঘন্টা অনেকটাই টাইম, 2 ঘন্টা পড়ানোর মতো ধৈর্য থাকে না, কারো কারো পড়ার ধৈর্য থাকে না, কোমর ব্যথা করে, যন্ত্রণা করে। একটা পজ বাটন থাকে, এরকম সুইচ থাকে, এটাকে ক্লিক করলে এইরকমই চলে আসে, এরকম হয়ে যায়, ওকে। তো এইখানে ক্লিক করে একটু পজ করবে, একটু চারদিকে ঘুরে আসবে, একটু নাচা গানা হবে, তারপর কি হবে, একটু স্ন্যাক্স খাবার দাবার হবে, একটু এক্সারসাইজ হবে, আবার বসবো, ঠিক আছে। 1 ঘন্টা। আরও যদি এটাতেও প্রবলেম হয়, হাফ অ্যান আওয়ার করে 4টা পার্টিশন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য। এই চিহ্ন দুটোকে মনে করে রাখো, খাতায় লিখে রাখো, কাজে লাগবে। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, প্রয়োগ নম্বর 3। এটা লিখে রাখা উচিত, কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা এতদূর ক্লাস করেছি। তো প্রয়োগ নম্বর 3-এ আমরা কি দেখতে পাচ্ছি, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। আচ্ছা, আয়তাকার ক্ষেত্র বা মাঠ, ক্ষেত্র শব্দের অর্থ মাঠ, তার কিছু হচ্ছে দৈর্ঘ্য আছে এবং দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্থও আছে, তাই তো।
আয়তক্ষেত্র এই একটু আগে দেখলাম যা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, দৈর্ঘ্য সব সময় বড় হবে। তাহলে গ্রেটার দেন সাইন কিভাবে দেওয়া হয় তাও আমরা শিখতে চলেছি এখন। গ্রেটার দেন সাইন হচ্ছে যেটা বড় তার মুখের দিকে। আচ্ছা দেখো, গ্রেটার দেন সাইন যেটা বড় তার দিকে মুখটা থাকবে বা হাঁ করে থাকবে, ঠিক আছে। চলো লেখা যাক, কি লিখবো? আয়তকার ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। আচ্ছা, প্রস্থ যা হবে, প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য কত হবে? 36 মিটার বেশি, 36। প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য 36 মিটার বেশি হবে। দেখো প্রস্থর থেকে দৈর্ঘ্য অলওয়েজ বেশি হচ্ছে, তাই তো আয়তক্ষেত্র। আচ্ছা, যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তখন সেটা কি আয়তক্ষেত্র থাকবে না, সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তো ব্যাপারগুলো এরকম একটু একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে যা আমাদেরকে জানা উচিত। ছবি আঁকলেই বুঝতে পারবো। তোমাদের জমেট্রি বক্স যেটা, সেটা একটা কেমন আয়তক্ষেত্র টাইপ। স্যারের ডাস্টার যেটা করে আমাদের মাথা ফাটায়, সেই ডাস্টার কেমন টাইপের? আয়তক্ষেত্রাকার টাইপ। কিভাবে লিখবে? ডাস্টার রাখবে, চারদিকে এরকম লাইন টানবে, দেখবে আয়তক্ষেত্রের মতোই একটা সীমারেখা তৈরি হয়েছে, সীমা এবং রেখা। ওহো, ইন্টারেস্টিং। তো আচ্ছা, প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য এক্স প্লাস 36। এরপরে কি বলা হয়েছে? ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গমিটার। ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল 460। দেখো এটাও মিটার, এটাও মিটার, মিটার মিটারে গুণ করে মিটার গুণিত মিটার মানে 2 গুণিত 2 সমান যেমন মিটার 2 স্কোয়ার, সেরকম মিটার গুণিত মিটার করে আমরা পেয়েছি মিটারের স্কোয়ার। এটাকেই বলা হচ্ছে বর্গ মিটার। বর্গ মিটার, বোঝা গেছে? যখন এরকম মিটার এবং মিটারে গুণ করব তখন আমাদের কি পাবো? বর্গ মিটার, স্কোয়ার মিটার যেটাকে বলা হচ্ছে। ওকে, তো এটা সমান। আচ্ছা, আমরা কি জানলাম? যে ক্ষেত্রফল এত, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এক্স প্লাস 36 গুণিত প্রস্থ, গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কত হবে? ক্ষেত্রফল 460 হবে, তাই তো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। এক্স এর সাথে এক্স এর গুণ, স্টেপ নাম্বার 1 এক্স স্কোয়ার হবে প্লাস, যেহেতু প্লাসের সাথে প্লাসের গুণ হচ্ছে আমি প্লাস লিখেছি। এরপরে স্টেপ নাম্বার 2 36-এর সাথে এক্স এর গুণ, 36x ইকুয়াল টু কত হবে? 460। তাহলে এক্স স্কোয়ার প্লাস 36x সমান 460 হয়েছে। যদি এটাকে আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস 36x, প্লাসটা এই দিকে আসবে সমানের অপোজিট দিকে মাইনাস হিসেবে 460 হয়ে ইকুয়াল টু 0। ওইদিকে কিছু নেই মানে 0 আছে। শূন্য স্থান পূরণ করো, পরে করব। এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460 সমান 0। দেখো এটাকেও আমরা এ এক্স স্কোয়ার, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাবে, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হিসেবে লিখতে পারি, যেখানে এ এর মান কত? এর জায়গায় কত আছে? এর জায়গায় কিছু নেই মানে আছে কত? +1। দেখা যাচ্ছে, আমাকে না দেখা গেলেও চলবে। আচ্ছা, বি এর জায়গায় কত আছে? বি এর জায়গায় আছে +36, 36 আছে, কিছু সাইন দেখো প্লাস। সি এর জায়গায় কত আছে? -460। আচ্ছা, এক্স এর পাওয়ারে কিছু নেই, তার মানে কত আছে? পাওয়ারে 1, অলওয়েজ 1। আচ্ছা, এখানে 460 যেটা লেখা আছে যে -460, এটাকে যদি আমরা এইভাবে লিখি গুণিত x⁻0 লিখি সমান 0, এটা যদি লিখি এখানে আমার কি প্রবলেম হতো? কোনো প্রবলেমই হতো না, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে যদি পাওয়ারে 0 লিখে দিই, এই একটু আগে পড়ে এসেছি, কোনো সংখ্যার পাওয়ারে যদি বাই চান্স 0 বস করে দিই তাহলে সেই সংখ্যাটার মান কত হবে? 1। 3-এর পাওয়ারেও যদি 0 বস করায় তার মান কত হবে? 1। তাহলে এক্স এর পাওয়ারে 0 বস করাবো, তার মান কত হবে? কোনো সংখ্যার পাওয়ারে যদি আমরা 0 বস করে দিই তখন আমাদের মান হবে 1, তাই তো। তাহলে এটার মান যদি 1 হয়,
একের সাথে 460 গুণ করলে 460ই আসবে। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো দেখো সি কত হচ্ছে -460, সি কত হচ্ছে -460। এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে, এ আছে, মানে কত 1 আছে। আচ্ছা এক্স টু দি পাওয়ার 1 এর সাথে মানে এক্স এর সাথে শুধু এক্স, শুধু এক্স মানে কি এর পাওয়ারে 1, কিছু নেই মানে 1, তাহলে এক্স এর পাওয়ারে 1 এর সাথে কি আছে, বা শুধু এক্স এর সাথে কি আছে 36, আর এক্স টু দি পাওয়ার 0 এর সাথে কি আছে -460। ঠিক আছে, দেখা যাক প্রয়োগ নম্বর 3। তোমাদের এখানে বইয়ের লাস্টের পেজে লাস্টের দিকে মিলিয়ে দেখি, মিলিয়ে দেখিতে প্রয়োগ নম্বর 1 আছে, প্রয়োগ নম্বর 4 আছে। তো প্রয়োগ নম্বর 3 আমরা নিজে লিখি, প্রয়োগ নম্বর 3 আমরা নিজে লিখি। নিজে কি লিখি, এ বি এবং সি এর মান, দ্যাট মিনস এক্স এর সঙ্গে যে আছে তাদেরকে বলা হচ্ছে সহগ, সঙ্গে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে কি সহগ। তো এক্স এর সহগ মানে কি, এক্স এর সঙ্গে কে আছে এ, এর মান কত 1, কিছু নেই মানে 1, তাহলে সঙ্গে যারা আছে তাদেরকে বলবো আমরা সহগ, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ওকে, এরপরে নেক্সটের দেখে যায়। দেখো 4 নম্বরে একটা নিজে করিয়াছে, সেম টু সেম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, দৈর্ঘ্য বেশি হবে সবসময় প্রস্থের চেয়ে আয়তক্ষেত্রের, আর ক্ষেত্রফল 24 বর্গমিটার। তাহলে এখান থেকে একচল বিশিষ্ট সমীকরণ গঠন করবে। গঠন করার পর এই যে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 0, মানে এক্স টু দি পাওয়ার 0 এবং এক্স, এটা কি লেখা যায় এক্স মানে পাওয়ারে কিছু নেই, তার মানে এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার 1, আর এখানে সংখ্যাটাই নেই, তার মানে কি এর সাথে গুণ করে দাও না এক্স টু দি পাওয়ার 0 সমান 0। ঠিক আছে, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলরাশি একটাই আছে, আর ঘাত সব থেকে বেশি ঘাত কত আছে, এর 0, এর 1, এর 2, সব থেকে বেশি ঘাত আছে 2। ঠিক আছে, তো দেখো এই রকমভাবে আমরা এক্স টু দি পাওয়ার 0, এক্স এবং এক্স স্কোয়ারের সহগ মানে সঙ্গে যারা থাকে তাদেরকে নিয়ে একটু ডিসকাস করব 4 নম্বরে। 4 নম্বরটা তোমাদেরকে দেওয়া হলো সেম টু সেম হুবহু একই জিনিস। ঠিক আছে, 5 নম্বরেরটা দেখি। 5 নম্বরে বলা হয়েছে সাধারণ দ্বিঘাত সমীকরণ রূপে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। দেখো সমীকরণটা করে অ্যান্সার দেওয়া কত আছে, 10 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 7, এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে। অঙ্ক বই দেখো, চলো এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ এর পরে কোষে দেখি 1.1 নেক্সট ডেট থেকে শুরু হবে। টাইম কত হয়েছে 1:38। ওকে, লেটস ডু ইট। কি বলা হয়েছে, এক্স এর কিউব, আর একটু উপর থেকে লিখি, এক্স এর কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স, 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এটা যদি এইদিকে রাখি, এক্স এর কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস বি তার হোল কিউ এর সূত্র, এ প্লাস বি তার হোল কিউ এর সূত্র, এ প্লাস বি তার হোল কিউ এর সূত্র কত হবে, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ভালো করে লিখে রাখো, কাজে লাগবে, এখনই কাজে লাগবে। এটাকে আমরা এ এবং এটাকে যদি বি দেখি, প্রথমে কি হবে, এ প্লাস বি এর হোল কিউ এর আকারে আছে, প্রথমে হবে এ কিউ মানে কত এক্স এর কিউ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি, 3
ইন্টু এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার ইন্টু বি মানে কত 2 প্লাস 3 ইন্টু এ মানে কত এক্স ইন্টু বি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার প্লাস বি কিউ মানে কত 2 এর কিউব। ঠিক আছে, এভাবে লেখা যায়, একটা লাইনে লেখার চেষ্টা করি, প্লাস 2 এর কিউ। ওকে, পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এক্স এর কিউ মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 রাখি, সেক্ষেত্রে হবে এক্স এর কিউ প্লাস 3 দুগুণে 6x স্কোয়ার 6 প্লাস 2 স্কোয়ার মানে 4 গুণিত 3 সমান কত হয় 12x প্লাস 2 এর কিউব মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8। 2 এর কিউব মানে 2 এর কিউব, কোনো সংখ্যার কিউব মানে সেটা 3 বার গুণ, 1 2 3, 2 দুগুণে 4 4 দুগুণে 8। ওকে, তো দেখো এক্স এর কিউব আর এক্স এর কিউব আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে 6x স্কোয়ার আছে, এখানে 4x স্কোয়ার আছে। 4x স্কোয়ারে যদি আমরা সমানের ওই দিকে নিয়ে যাই, মাইনাস হিসেবে আছে, সমানের ওই দিকে নিয়ে গেলে কি হবে প্লাস হিসেবে হবে। কেমন হবে, প্লাস 6x স্কোয়ার ওই দিকে আছে, ঠিক আছে, ওই দিকেরটা আগে লিখছি, প্লাস 6x স্কোয়ার ওই দিকে আছে, মাইনাসটা ওই দিকে যাবে প্লাস হিসেবে, প্লাস 4x স্কোয়ার হিসেবে। ঠিক আছে, এরপর ওইদিকে আবার কি আছে 12x আছে, 12x, এই যে মাইনাস এক্স আছে এটা ওই দিকে যাবে কত হবে প্লাস এক্স হিসেবে যাবে, সমানের বিপরীত দিকে যাচ্ছে। প্লাস কত আছে 8 আছে, এখানে কত আছে প্লাস 1, এই প্লাস 1টা ওই দিকে যাবে মাইনাস হিসেবে, প্লাস 1টা ওই দিকে গেছে মাইনাস 1 হিসেবে। এটা সমান কত, তাহলে এই দিকে কি আছে 4x স্কোয়ার চলে গেল, এক্স চলে গেল, 1 চলে গেল, পড়ে থাকবে কত 0। ঠিক আছে, তাহলে 6 4 10x স্কোয়ার প্লাস 12x আর 1 13x, 8 মাইনাস 1 সমান 7 প্লাস 7 সমান কত হচ্ছে 0। এই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান, বেসিক। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে, সঙ্গী, সাথী, সহপাঠী। এক্স স্কোয়ারের সাথে আছে 10, এক্স এর সাথে কত আছে 13, এবং এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 0-র সাথে, এক্স টু দি পাওয়ার 0-র সাথে আছে শুধুমাত্র 7, 13 এবং 10। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিম্পল আলোচনা যেটা আমরা করলাম আজকে। তো দেখো প্রয়োগ 5 পর্যন্ত আমরা সমীকরণ লিখতে শিখেছি, সমীকরণ কিভাবে সমাধান করতে হয় আমরা পরবর্তী ক্ষেত্রে শিখব। আগে দেখো প্রয়োগ 5 পর্যন্ত সমীকরণ লেখা শেখো। আগে আমাদেরকে কি, প্রথমেই যদি আমাদেরকে ছোটোবেলায় জন্মের পরেই সাইকেল দিয়ে দেওয়া হয়, চালানো সম্ভব? আগে সে হাঁটতে চলতে শিখবে, তারপর চালানো শিখবে। তো বেসিক্যালি এখন এটা আমাদের কি সেই জন্মের পরে হাতে ধরে ধরে হাঁটা হচ্ছে, এরপরে আমরা একটু ছুটতে শিখবো, নিজে থেকে হাঁটবো, ছুটবো, সাইকেল, বাইক, এক্সেট্রা। ওকে, তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ক্লাসটা আমরা ফার্স্ট ক্লাস করলাম আজকে এই পর্যন্তই থাক। তো গুড নাইট এভরিওয়ান, আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগে আছে। যদি ভালো লাগে তাহলে তোমাদের যা করণীয় তোমরা করো, যদি ভালো না লাগে তাহলে যা করণীয় করার আমি করব, কারণ ভালো তো লাগতেই হবে। ওকে, গুড বাই এভরিওয়ান।